আজ আমার প্রথম অফিস। সকাল থেকে বেশ উত্তেজনা কাজ করছিল। নতুন জায়গা, নতুন মানুষ। সকাল 8টা বেজে গেছে, কিন্তু আমি এখনো আয়নার সামনে দাঁড়িয়ে টাই বাঁধতেই পারছি না। আমার মনে হচ্ছে এটা শুধু একটা চাকরি নয়, বরং একটা নতুন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে চাচ্ছি। ও, আপনাদের তো পরিচয় দিতেই ভুলে গেছি। আমি ইরফান, বাবা মায়ের একমাত্র ছেলে। আমার একটা দুষ্ট বোনও আছে। আমি লম্বায় 5 ফিট 8 ইঞ্চি। আমার গায়ের রং উজ্জ্বল ফর্সা। বিদেশে মাস্টার্স করে এবার দেশে এসেছি। বাবা মায়ের একমাত্র ছেলে, তাই তারা চায় না আমি তাদের থেকে দূরে থাকি। দেশে এসে কয়েকটা জায়গায় ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়েছি। আজ আমার প্রথম অফিস। শেষমেশ একটা মানানসই টাই পরে বের হয়ে গেলাম। অফিসের বিল্ডিংটা বিশাল, কর্পোরেট ভাবটা বেশ বোঝা যায়। দরজায় দাঁড়িয়ে একটা গম্ভীর নিঃশ্বাস নিলাম। তা আর মনে মনে বললাম, তোমার প্রথম দিন ইরফান, পারতেই হবে। অফিসে ঢুকে রিসেপশনে গিয়ে বললাম, আমি ইরফান, আজ জয়েন করার কথা। রিসেপশনের আপু হাসি মুখে বললেন, ওহ, তুমি নতুন জয়েন করেছো? 1 মিনিট, আমি এইচআরকে জানাচ্ছি। কিছুক্ষণ পর এইচআর এসে বললেন, ওয়েলকাম ইরফান, তোমার বস তানিয়া ম্যাডামের টিমে তোমার অ্যাসাইনমেন্ট হয়েছে। আমি অবাক হলাম, কারণ এই নামটা আগেই শুনেছিলাম। সবাই বলেছিল তানিয়া ম্যাডাম একটু রাগী টাইপের, খুব খুব বেশি পারফেকশনিস্ট। তার টিমে ঢুকলে এক মুহূর্তেও রিল্যাক্স করা যাবে না। তানিয়া ম্যাডাম আজ আমার গল্পের নায়িকা। এখন অবধি ওনাকে আমি দেখিনি। চলেন দেখে আসি। আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল, কিন্তু কিছু পিছু হাঁটতে রাজি নই। আমি তার কেবিনের সামনে দাঁড়িয়ে আছি। দরজার কাছের ওপাশে তাকিয়ে দেখি তিনি খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে কিছু লিখছেন। তার চোখে কালো চশমা, ফর্সা বর্ণের মুখ, ঠোঁটগুলো হালকা গোলাপি। ফিটনেস খুব ভালো, অনেক হট। শাড়ি পরলে অনেক সুন্দর লাগবে, কিন্তু এত সুন্দর মানুষের মুখে তীব্র গম্ভীর ভাব। আমি দরজায় নক করলাম। কাম ইন। ভেতরে ঢুকে বললাম, গুড মর্নিং ম্যাম, আমি ইরফান, আজ জয়েন করেছি। তিনি একবার আমার দিকে তাকালেন, তারপর আবার স্ক্রিনে চোখ রাখলেন। তুমি লেট করেছো 5 মিনিট। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি সত্যি 5 মিনিট দেরি হয়ে গেছে। সরি ম্যাম, ট্রাফিক ছিল। অফিসের সময়ের অজুহাত চলে না ইরফান। প্রথম দিনেই যদি সময় ঠিকঠাক রাখতে না পারো তাহলে পরে কি হবে? আমি চুপ করে গেলাম। মনে মনে ভাবলাম, এই মহিলাকে সামলানো সহজ হবে না, কিন্তু আমি হাল ছেলার ছিল নই। নিজেকে সামনে নিয়ে বললাম, আমি বুঝতে পেরেছি ম্যাম, সামনে আর কখনো এমন হবে না। তানিয়া ম্যাডাম এবার সরাসরি আমার দিকে তাকালেন। ভালো, এই টিমে কাজ করতে হলে তোমাকে নিয়ম মেনে চলতে হবে। অফিসের সমস্ত প্রেজেন্টেশন, রিপোর্ট আর ক্লায়েন্ট মিটিং নিয়ে কাজ করব আমরা। আমি চাই না কোনো ভুল হোক, বুঝলে? আমি মাথা নাড়লাম। জি ম্যাম, আমি আমার সেরা দিয়ে চেষ্টা করব। গুড। তোমার ওয়ার্ক স্টেশন এখানে, এখনই কাজে লেগে পড়ো। আমি বের হতে হতে মনে মনে ভাবলাম, এই রাকিব ম্যাডামের অধীনে চাকরি করার চ্যালেঞ্জ, তবে মজাও আছে। তানিয়া ম্যাডামের কেবিন থেকে বের হওয়ার পর আমি এক গম্ভীর নিঃশ্বাস নিলাম। উফ, প্রথম দিনেই এমন ধমক, বাঁচবো তো? আমার ডেস্কে গিয়ে বসতেই পাশের ডেস্ক থেকে একজন আমাকে উদ্দেশ্য করে বললেন, নতুন জয়েন করেছ? আমি মুখ তুলে তাকিয়ে দেখি এক ছেলে মানুষ হাসি দিয়ে একজন দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আমি ইরফান। ও ওয়েলকাম, আমি হাসান, এই টিমের সিনিয়র এক্সিকিউটিভ। আমি হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলাম। হাসান ভাই বেশ ফ্রেন্ডলি মনে হলো। সিনিয়র এক্সিকিউটিভ বলছেন, কিন্তু ম্যাডামের কাছে আপনি নিশ্চয় জুনিয়র। আমি হেসে বললাম। হাসান ভাই চোখ বড় করে বললেন, তানিয়া ম্যাডামের সামনে এমন কথা বললে কিন্তু তোমার চাকরি থাকবে না। আমি হেসে ফেললাম। ওনার গম্ভীর ভাবটা তো আগেই বুঝেছি। তুমি কিছুই বোঝোনি ভাই, তানিয়া ম্যাডাম শুধু রাগী না, পারফেকশনিস্ট। এক চুল এদিক ওদিক হলেই খবর আছে। হাসান ভাই কানে কানে বললেন। এমন সময় এক মেয়ে এসে হাজির, একদম খুশি মাখা মুখ। নতুন কেউ এসেছে নাকি? হ্যাঁ, আমাদের টিমের নতুন মেম্বার ইরফান, এটা রিয়া। আমি হাসলাম। হাই রিয়া। রিয়া হাত নেড়ে বলল, ওয়েলকাম। তোমার প্রথম ধমক খাওয়ার অভিজ্ঞতা কেমন? আমি চমকে গিয়ে বললাম, তুমি জানলে কিভাবে? রিয়া হেসে বলল, এই অফিসে যারা তানিয়া ম্যাডামের টিমে জয়েন করে তাদের প্রথম দিনেই ধমক খাওয়ার ইতিহাস আছে। আমি মাথা চুলকে বললাম, তাহলে তো আমি ঐতিহাসিক হয়ে গেলাম। এবার রিয়া আর হাসান ভাই একসাথে হেসে উঠতেন। এমন সময় আরেকজন এসে বলল, কি হচ্ছে? আমি ছাড়া এত হাসাহাসি? হাসান ভাই বললেন, আরে তৌহিদ, এ তো আমাদের নতুন জুনিয়র ইরফান।
তৌহিদ আমার দিকে তাকিয়ে বলল। ও, এই সেই নতুন ভিকটিম। আমি অবাক হয়ে বললাম, ভিকটিম? রিয়া বলল, তানিয়া ম্যাডামের টিমে যারা আসে সবাই প্রথমে নিজেকে ভিকটিম মনে করে। তৌহিদ হেসে বলল। কিন্তু চিন্তা করো না, ধীরে ধীরে সহ্য হয়ে যাবে। আমি একটা দীর্ঘশ্বাস পেলাম। ভালোই ফাঁসলাম। সবাই হেসে উঠল, কিন্তু আমি লক্ষ্য করলাম হাসাহাসির মাঝেও সবাই তানিয়া ম্যাডামের রাগের বিষয়ে একমত। ওনার ব্যাপারে জানার ইচ্ছা আরও বেড়ে গেল। এই অফিসটা আসলে চমৎকার, কিন্তু এই রাগী ম্যাডামের সাথে কেমন সামলাতে হবে সেটা একটা বড় প্রশ্ন। কলিগদের সঙ্গে আলাপচারিতা ভালোই জমে উঠেছিল, কিন্তু হঠাৎই আমার ডেস্কে ফোনটা বেজে উঠল। আমি কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে পরিচিত এক গম্ভীর গলা শোনা গেল। মিস্টার ইরফান, আমার কেবিনে আসুন। তানিয়া ম্যাডামের গলা শুনে মনে হলো আমি বুঝি কোনো অপরাধ করে ফেলেছি। আমি দ্রুত উঠে দাঁড়িয়ে বললাম, অপরাধ স্বীকার করতে যেতে হবে। হাসান ভাই হাসতে হাসতে বলল, গুড লাক, কিন্তু বেশি হাসি ঠাট্টা করো না, ম্যাডাম সেটা পছন্দ করেন না। আমি মাথা নাড়লাম, সমস্যা নেই, আমি একদম সিরিয়াস হয়ে যাব। আমি দরজায় নক করতেই ম্যাডাম মাথা না তুললেই বললেন, ভেতরে আসুন। আমি ঢুকে বললাম, আপনি ডাকছিলেন ম্যাডাম? তানিয়া ম্যাডাম এবার চোখ খুলে আমার দিকে তাকালেন, তারপর গম্ভীর গলায় বললেন, তুমি এখানে কাজ করতে এসেছো, আড্ডা দিতে নয়। আমি আশা করি তুমি বুঝতে পারছো। আমি থতমত খেয়ে গেলাম। মাত্র 10 মিনিটের আলাপে উনি কিভাবে জানলেন যে আমি আড্ডা দিচ্ছিলাম? এই মহিলা কি গোয়েন্দা নাকি? আমি দ্রুত বসলাম। জি ম্যাডাম, আমি বুঝতে পেরেছি। গুড। এটা তোমার প্রথম অ্যাসাইনমেন্ট। আমাদের নতুন ক্লায়েন্ট এসএন কর্পোরেশন, এর জন্য একটা প্রেজেন্টেশন বানাতে হবে। সময় পাচ্ছ মাত্র 3 দিন, বুঝতে পেরেছো? আমি একটু অবাক হয়ে বললাম, 3 দিন? আমি চেষ্টা করব ম্যাডাম। চেষ্টা নয়, তোমাকে এটা করতে হবে। আর হ্যাঁ, আমি চাই তুমি হাসানের সাথে মিটিং করো, ও তোমাকে ব্রিফ করবে। আমি মাথা নাড়লাম। ঠিক আছে ম্যাডাম। তানিয়া ম্যাডাম এবার ফাইলটা আমার দিকে এগিয়ে দিলেন। কাজটা গুরুত্ব সহকারে নিও, একটুও গাফিলতি হলে আমি কিন্তু ছাড়বো না। আমি মনে মনে ভাবলাম, এই মহিলা এত রাগী কেন? কিন্তু মুখে শুধু বললাম, জি ম্যাডাম। অফিসের ডেস্কে ফিরলাম। আমি ডেস্কে ফিরে বসতেই হাসান ভাই বলল, কি রে, কি কাজ দিল? আমি ফাইলটা তুলে ধরে বললাম, 3 দিনের মধ্যে এই প্রেজেন্টেশন তৈরি করতে হবে। রিয়া অবাক হয়ে বলল, 3 দিন? এটা তো অনেক বড় কাজ। তৌহিদ মাথা নাড়িয়ে বলল, এই হচ্ছে তানিয়া ম্যাডামের স্টাইল। তিনি সবকিছু পারফেক্ট চান, আর সেটা দ্রুত। আমি একটা দীর্ঘশ্বাস পেলাম। মানে অফিসে জয়েন করার পর থেকে জীবন কঠিন হয়ে গেল। হাসান ভাই হেসে বলল, কঠিন হবে ঠিকই, কিন্তু অভ্যাস হয়ে যাবে। আর হ্যাঁ, আমি তো আছি, চলো মিটিং শুরু করি। আমি মাথা ঝাঁকালাম। ঠিক আছে, তবে শুরু করা যাক। হাসান ভাইয়ের সঙ্গে বসে কাজটা বোঝার চেষ্টা করলাম। ফাইলটা বেশ ভারী, অনেক তথ্য আছে। আমি কিছুক্ষণ ফাইলের দিকে তাকিয়ে থাকলাম, তারপর হাসান ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, ভাই, এত কিছু একসাথে শিখতে হলে তো ব্রেন হ্যাং হয়ে যাবে। হাসান ভাই হেসে বললেন, শুরুতে সবাই এমনই ভাবে, কিন্তু চিন্তা করিস না, আমি তো আছি। তোর কাজ শুধু মন দিয়ে শোনা আর নোট নেওয়া। আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে, শেখার জন্যই তো এসেছি। দেখা যাক ম্যাডাম খুশি হন কি না। হাসান ভাই মিটমিট হেসে বললেন, ম্যাডাম খুশি হওয়া কঠিন, তবে যদি একবার খুশি হতে শেখে তাহলে কিন্তু একদম অন্য মানুষ। আমি অবাক হয়ে পড়লাম। মানে? হাসান ভাই কিছু বলতে গিয়েও হেসে থেমে গেলেন। আমি বুঝতে পারলাম তানিয়া ম্যাডামের মধ্যে কিছু লুকানো রহস্য আছে, যেটা সবাই জানে, কিন্তু আমি এখনো জানি না। পরের 2 দিন একদম ঘাম ঝরিয়ে কাজ করলাম। যতই কাজ করি ততই মনে হচ্ছে সময় যেন কমে আসে। ক্লায়েন্টদের জন্য ভালোভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হবে, নইলে তানিয়া ম্যাডামের রাগ থেকে বাঁচা যাবে না। অবশেষে সেই দিন চলে এলো। সকাল থেকে আমার ভীষণ টেনশন কাজ করছিল। প্রেজেন্টেশন ঠিকঠাক হবে তো? তানিয়া ম্যাডাম কেবিনে বসে আছেন, সামনে বড় স্ক্রিন, আর অফিসের সিনিয়র কলিগরাও বসে আছেন। আমি ল্যাপটপ সেট করে স্ক্রিনে স্লাইড শো চালু করলাম। স্যার, ম্যাডাম, আমি আমার প্রেজেন্টেশন শুরু করছি। তানিয়া ম্যাডাম ঠান্ডা গলায় বললেন, শুরু করুন। আমি যথেষ্ট আত্মবিশ্বাসী নিয়ে শুরু করলাম, কিন্তু মাঝপথেই দেখি ম্যাডাম ফোকাসকে দেখাচ্ছেন। আমি মনে মনে ভাবলাম, ব্যাস, আজকে অফিস থেকে বের হয়ে সোজা বাড়ি গিয়ে রিজন লেটার লিখতে হবে। প্রেজেন্টেশন শেষ হতেই কেবিনে নিস্তবতা, কেউ কিছু বলছে না। আমি গলা খাকানি দিয়ে বললাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। তানিয়া ম্যাডাম গম্ভীরভাবে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি
মনে করো এটা পারফেক্ট? আমি একটু নার্ভাস হয়ে বললাম, মানে আমি চেষ্টা করেছি, যদি ভুল হয়ে থাকে তাহলে আমি সংশোধন করব। তিনি ঠান্ডা গলায় বললেন, তোমার চেষ্টা ভালো, তবে কয়েকটা জায়গায় ভুল আছে। ঠিক করো এবং সন্ধ্যার মধ্যে আমাকে চেক করে দাও। আমি মাথা নাড়ালাম, ঠিক আছে ম্যাডাম। বের হয়ে আসতেই হাসান ভাই ফিসফিস করে বললেন, ভাই বেঁচে গেছিস, রিজেক্ট করলে তো আরও বিপদ হতো। আমি হাসলাম, হ্যাঁ ভাই, আজকের দিনটা কাজে লাগাতে হবে। সন্ধ্যার দিকে কাজ শেষ করে আমি ক্যান্টিনে গেলাম। হঠাৎ করেই সেখানে দেখলাম তানিয়া ম্যাডাম বসে আছেন। এতক্ষণ ধরে রাগী থাকা ম্যাডামকে এখন বেশ শান্ত মনে হচ্ছে। আমি একটু দ্বিধায় পড়ে গেলাম, কথা বলবো কি না। শেষ পর্যন্ত সাহস করে বললাম, ম্যাডাম আপনি ক্যান্টিনে? তিনি এক মুহূর্ত চুপ থেকে বললেন, হ্যাঁ, কখনো কখনো একটু সময় বের করে এখানে বসে। একটু না মনে করলে একটা কথা বলতাম। বলেন। আমি একটু সাহস নিয়ে বললাম, আপনি সবসময় এত রাগী কেন? তানিয়া ম্যাডাম এক মুহূর্ত চুপ থেকে বললেন, আমি রাগী নই, আমি দায়িত্ববান। অফিসে আমার কাজই হচ্ছে পারফেকশন চিন্তা করা। আমি মৃদু হেসে বললাম, আচ্ছা তাহলে অফিসের বাইরে তো আপনি নিশ্চয়ই রাগী নন, তাই না? তিনি হালকা হেসে বললেন। সেটা কে জানে? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই রাগী ম্যাডাম হাসতেও পারে, বিষয়টা বেশ মজা লাগলো। পরের দিন অফিসে এসে আমি ঠিক করলাম আজ আর কোনো ভুল করব না, কিন্তু ভাগ্যর গিয়ে নিষ্ঠুর পরিহাস। অফিসে ঢুকেই দেখি তানিয়া ম্যাডামের মুখটা আরো বেশি গম্ভীর, তার মানে আজকে ঝড় আসতে পারে। আমি রিক্সে বসার আগে হাসান ভাই এসে ফিসফিস করে বললেন, ভাই তুই কাল কি করেছিস? আমি অবাক হয়ে বললাম, কেন, কি হয়েছে? ম্যাডামের মুড আজ খুব অফ, কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না। আমি কপাল চাপড়ালাম, মানে কাল ক্যান্টিনে কথা বলাটাই ভুল হয়ে গেল নাকি? কিন্তু তখন তো উনি রাগ করেনি, বরং হাসলেন। তাহলে কি হলো? আমার এসব ভাবনার মাঝেই মিটিং ডাকলেন তানিয়া ম্যাডাম। আমি আর আমার সহকর্মীরা গিয়ে বসলাম। তানিয়া ম্যাডাম একদম গম্ভীর গলায় বললেন, গতকালের রিপোর্টে ভুল ছিল। আমি এক ধাক্কায় সোজা হয়ে বসলাম, আবার ভুল? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ইরফান, তুমি কি জানো ছোট্ট একটা ভুল বড় কোনো ক্ষতির কারণ হতে পারে? আমি গলা খাকানি দিয়ে বললাম, জি জানি ম্যাডাম, তবে আমি চেষ্টার কমতি রাখিনি। চেষ্টা আর পারফেকশনের মধ্যে পার্থক্য আছে ইরফান। আমি মুখ নিচু করলাম, সত্যি কাজের মধ্যে কোনো ভুল থাকলে সেটা ঠিক করা উচিত, কিন্তু এ কি? আমার সহকর্মীরা কানের কাছে ফিসফিস করছে। ভাই ম্যাডাম শুধু তোকে নিয়ে এত কড়া কেন? এই কথাটা আমার মাথায় এলো। অফিসে তো আরো অনেকে আছে, ভুল সবারই হয়, তাহলে সব রাগ যেন আমার দিকে কেন? মিটিং শেষে আমি নিজের ডেস্কে গিয়ে বসে দেখি তানিয়া ম্যাডাম আমাকে ডাকছেন। আমি মনে মনে ভাবলাম, এই তো গেলাম। কেবিনে ঢুকেই দেখলাম তিনি এক এক ভঙ্গিতে বসে আছেন। আমি বললাম, জি ম্যাডাম। তিনি গম্ভীর গলায় বললেন, তুমি কি সবসময় এত কথা বলো? আমি অবাক হয়ে বললাম, মানে? মানে ক্যান্টিনে আমার ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করার প্রয়োজন কি? আমি বুঝতে পারলাম উনি ক্যান্টিনে সেই কথার কথা বলছেন। আমি হালকা এসে বললাম, হ্যাঁ ম্যাডাম, আমি তো মজা করছিলাম। তানিয়া ম্যাডাম কিছু বললেন না, শুধু ঠোঁট কামড়ে বসে রইলেন। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। একটু পর তিনি গম্ভীরভাবে বললেন, এবার থেকে অফিসে শুধুই অফিসিয়াল আলোচনা করবে ইরফান, আর কোনো ব্যক্তিগত প্রশ্ন নয়। আমি হাসলাম, ঠিক আছে ম্যাডাম, তবে আমার একটাই প্রশ্ন ছিল, আপনি কি আসলেই রাগে নাকি শুধু অফিসের জন্য এমন? তিনি আমার দিকে এক মুহূর্ত তাকিয়ে থাকলেন, তারপর বললেন, কাজে যাও। আমি মুচকি এসে বেরিয়ে এলাম। এই ম্যাডাম সত্যিই রহস্যময়। তানিয়া ম্যাডামের কেবিন থেকে বের হওয়ার পর আমি এক দীর্ঘ নিঃশ্বাস পেলাম। এই ম্যাডামের সঙ্গে যে যুদ্ধে নেমেছি তাতে সহজে যেতে যাবে না। ডেস্কে এসে বসতেই পাশ থেকে এক সহকর্মী হাসি মুখে বলল, নতুন অফিস নতুন বস, কেমন লাগছে? আমি তাকিয়ে দেখি ছেলেটা বেশ প্রাণবন্ত। নাম সজীব, অফিসের সবচেয়ে ফ্রেন্ডলি মানুষ বলে সবাই বলে। আমি হেসে বললাম, ভালোই তো, তবে সিনিয়র ম্যাডাম একটু বেশি করা। সজীব হেসে বলল, বেশি না, অনেক বেশি, তবে অভ্যাস হয়ে যাবে। এদিকে পাশে বসা রিয়াপু আমাকে বললেন, তানিয়া কিন্তু বাইরেও এমনই, ও খুব কঠোর, কারণ কাজের জায়গায় ও কখনো ইমোশন মেশায় না। আমি অবাক হয়ে বললাম, আসলেই? রিয়াপু হাসলেন। হ্যাঁ, তবে সময়ের সাথে দেখবে ওর কঠোরতার পিছনে একটা কারণ আছে। আমি মাথা চুলকে বললাম, মানে? সজীব ফিসফিস করে বলল, মানে সেটা নিজেই বুঝে নাও। এরপর কিছুক্ষণ কাজ করলাম। হঠাৎ দেখি তানিয়া ম্যাডাম
আমার ডেস্কের সামনে এসে দাঁড়িয়েছেন। আমি তো অবাক। তিনি বললেন, ইরফান, তুমি আজ ক্লায়েন্ট মিটিংয়ে যাবে আমার সাথে। আমি তো খুশি। নতুন অফিস, নতুন কাজ, একদম লাইভ এক্সপিরিয়েন্স। কিন্তু খুশিটা বেশি সময় থাকলো না, কারণ সজীব ফিসফিস করে বলল, ভাই প্রস্তুত থাকো, ঝড় আসছে। আমি হাসলাম। ঝড়? আবার কিসের? সজীব বলল, তানিয়া ম্যাডামের সঙ্গে মিটিং মানে মানসিক প্রেশার। আমি ভাবলাম একটু কঠোর হলেও তানিয়া ম্যাডাম আসলে এত ভয়ঙ্কর না, কিন্তু তখন জানতাম না সামনে কি অপেক্ষা করছে। মিটিংয়ের আগের দিন তানিয়া ম্যাডাম আমাকে ডেকে বললেন, তুমি কি মিটিংয়ের জন্য প্রস্তুত? আমি মাথা নাড়ালাম। হ্যাঁ ম্যাডাম, সব ডকুমেন্ট তৈরি। তিনি চোখ সরু করে বললেন, ডকুমেন্টস ঠিক আছে তো? আমি বললাম, অবশ্যই। তিনি বললেন, আমি দেখে দিচ্ছি। আমি অবাক হয়ে বললাম, এতটা অবিশ্বাস করছেন? তিনি কড়া গলায় বললেন, তুমি নতুন, ভুল করাটাই স্বাভাবিক। আমি চাই না একটা ছোট্ট ভুলের জন্য পুরো মিটিংটা খারাপ হোক। আমি মুচকে আসলাম। ঠিক আছে, আপনি দেখে নিন। তানিয়া ম্যাডাম সব কিছু চেক করে বললেন, ঠিকই আছে, তবে তোমার প্রেজেন্টেশন স্কিল আরও ভালো করতে হবে। আমি মাথা চুলকে বললাম, আপনার মনে হয় আমি পারবো না? তিনি বললেন, দেখা যাক, কাল পিটিকে বোঝা যাবে। পরদিন আমি আর তানিয়া ম্যাডাম ক্লায়েন্টের মিটিংয়ের জন্য বের হলাম। আমি একটু নার্ভাস ছিলাম, কারণ প্রথমবার এমন বড় মিটিংয়ে যাচ্ছি। তানিয়া ম্যাডাম গাড়িতে বসে বললেন, নার্ভাস লাগছে? আমি বললাম, একটু তো লাগবে। তিনি হেসে বললেন, ঠিক আছে, তোমার উপরে ভরসা রাখছি। এই প্রথমবার তিনি সরাসরি বললেন যে আমার উপর বিশ্বাস আছে। ব্যাপারটা খারাপ লাগলো না। মিটিং শুরু হলো। আমি আমার প্রেজেন্টেশন দিলাম। ক্লায়েন্টরা বেশ খুশি, এমনকি তানিয়া ম্যাডামও মাথা নাড়িয়ে বললেন। গুড জব ইরফান। এই প্রথম তিনি আমার কাজের প্রশংসা করলেন। আমি মনে মনে বললাম, অবশেষে কিছুটা উন্নতি। সারাদিনের অফিসের ব্যস্ততা শেষে ক্লান্ত শরীরে বাসায় ফিরলাম। দরজা খুলে দেখি মা বসে আছেন সোফায়। টিভিতে একটা নাটক চলছে। আমাকে দেখে হেসে বললেন, কিরে বাবা, অফিস কেমন গেল? আমি একগাল হাসি দিয়ে বললাম, মা কি বলবো, এমন বস পেয়েছি যে রাগ আর কঠোরতা মিশিয়ে একটা ভিন্ন গ্রহের মানুষ। মা অবাক হয়ে বললেন। মানে? আমি হাসলাম। তানিয়া ম্যাডাম, অফিসের সবাই বলে উনি নাকি রোবটের মতো, কোনো ইমোশন নেই, শুধু কাজ আর কাজ। মা একটু হেসে বললেন, তুই কি ওনার বদনাম করছিস নাকি সত্যি বলছিস? আমি মাথা চুলকে বললাম, সত্যি মা, তবে আজকে একটা ভালো দিক দেখলাম। মিটিংয়ের পর প্রথমবারের মতো তিনি আমার কাজের প্রশংসা করলেন। মা চোখ টিপে বললেন, দেখবি, সামনে ওনার সামনে আসল রূপও দেখতে পাবি। আমি অবাক হয়ে বললাম, মানে? মা বললেন, মানুষ বাইরে চেহারায় যেমন দেখায়, ভিতরে হয়তো অতটাও কঠোর নয়। হয়তো ওনার কঠোরতার পিছনে কোনো গল্প আছে। সময় নে, বুঝতে পারবি। আমি কিছুক্ষণ চুপ করে মায়ের কথাগুলো ভাবলাম। সত্যি, তানিয়া ম্যাডাম আসলে কেমন মানুষ? উনি কি সত্যি এতটা কঠোর, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? তখন মা আবার বললেন, এই ছেলে, এত ভাবছিস কেন? খেতে আই, রাত অনেক হলো। আমি মুচকি এসে বললাম, ঠিক আছে মা, সরি, চলো খেতে। পরদিন সকালে আমি অফিসে পৌঁছে গেলাম। হাতে এক কাপ কফি নিয়ে ডেস্কে বসে আছি। এমন সময় পেছন থেকে একটা গম্ভীর গলা শুনলাম। অফিস কি কফি খাওয়ার জায়গা নাকি কাজ করার? চমকে উঠে তাকিয়ে দেখি তানিয়া ম্যাডাম দাঁড়িয়ে, মুখে চিরচেনা কঠোরতা। আমি তাড়াতাড়ি কফি নামিয়ে রেখে উঠে দাঁড়ালাম। না ম্যাম, মানে কাজের আগেই একটু ফ্রেশ হচ্ছিলাম। উনি ভ্রুকুঁচকে বললেন, ফ্রেশ হওয়ার জায়গা বাসায়, অফিসে শুধু কাজ। আমি মনে মনে বললাম, আবার শুরু হলো। আমার পাশে বসা এক সিনিয়র কলিগ রায়হান ভাই চাপা হাসি দিলেন। ওনার কানে কানে বললাম, ভাই, উনি সবসময় এভাবে রাগেন? রায়হান ভাই বললেন, অভ্যাস করে ফেলো। তবে উনি মন থেকে খারাপ না, একটু বেশি স্ট্রিক্ট। আমি মাথা নাড়ালাম। ঠিক তখনই তানিয়া ম্যাডাম বললেন, ইরফান, আজকের ক্লায়েন্ট মিটিংয়ের রিপোর্ট তুমি তৈরি করেছো? আমি তো অবাক। এইমাত্র তো অফিসে এলাম, রিপোর্ট তৈরি করলাম কখন? দ্রুত বললাম, না ম্যাম, এইমাত্র অফিসে ঢুকলাম, এখনই তৈরি করে দিচ্ছি। অনেক কঠিন গলায় বললেন, 3 ঘন্টার মধ্যে চাই। আমি মনে মনে বললাম, এই মহিলা মানুষ না রোবট? 3 ঘন্টার মধ্যে রিপোর্ট তৈরি করা মানে মাথার ঘাম পায়ে ফেলা। আমি দ্রুত ল্যাপটপ খুলে কাজে বসে গেলাম। বিরতির সময় একটু ফ্রেশ হওয়ার জন্য ক্যান্টিনে গেলাম। সেখানে গিয়ে পরিচিত হলাম আমাদের টিমে আরও কয়েকজনের সঙ্গে। হাসান ভাই মিশুক মানুষ, রিয়া কাজের অভিজ্ঞ, তৌহিদ মজার মানুষ, রায়হান ভাই অফিসের সবচেয়ে বেশি অভিজ্ঞ মানুষ।
আফরিন আপু হাসি খুশি, তবে কাজের ক্ষেত্রে করা। সজীব আমার বয়সী, হাসি খুশি, সবসময় দুষ্টুমিতে লিবাবদ্ধ। আমি হাসতে হাসতে বললাম, আপনারা সবাই এই অফিসে কতদিন ধরে আছেন? আফরিন আপু বললেন, আমি 3 বছর, রায়হান ভাই 6 বছর, বাকিরা 2 বছর ধরে আছে। কিন্তু তুই নতুন, তোর গল্প বল। আমি মুচকি হেসে বললাম, আমি বিদেশে পড়াশোনা শেষ করে দেশে ফিরলাম, এই প্রথম চাকরি করছি। সজীব হাসতে হাসতে বলল, ওহ, তাই তো তোর এই বাচ্চাদের মতো অবস্থা। আমি মুখ বাঁকিয়ে বললাম, মানে? রায়হান ভাই হাসলেন। মানে তুই এখনো বুঝিসনি এই অফিস কেমন? একটু ধৈর্য ধর, সব শিখে যাবি। আমি মাথা নাড়ালাম। ঠিক তখনই ক্যান্টিনের দরজার সামনে দাঁড়িয়ে তানিয়া ম্যাডামকে দেখতে পেলাম। উনি আমাদের দিকে এক ঝলক তাকিয়ে আবার চলে গেলেন। আফরিন আপু ফিসফিস করে বললেন, উনি কি এসে শুনে গেলেন আমরা ওনার বদনাম করছি? আমি ঘাবড়ে গেলাম। আপু, আমি তো কিছু বলিনি। সজীব হেসে বলল, তোর ভয় দেখে মনে হচ্ছে ম্যাডাম তোকে গিলে খাবে। আমি মনে মনে বললাম, এমনিই তো ভয় দেখাচ্ছে, যদি সত্যি কিছু বলে ফেলতাম তাহলে কি হতো? এই রিপোর্ট তৈরি করতে করতে আমার মাথা প্রায় ধরে এসেছিল। সময় খুব কম, অথচ কাজটা বিশাল, তবুও হাল ছাড়লাম না। ঠিক 3 ঘন্টার মাথায় রিপোর্টটা শেষ করে পেন্ট নিয়ে তানিয়া ম্যাডামের কেবিনের সামনে দাঁড়িয়ে গেলাম। আসতে পারি ম্যাম? ভেতর থেকে ঠান্ডা গলায় উত্তর এলো। এসো। আমি ঢুকে রিপোর্টটা ওনার ডেস্কে রাখলাম। উনি ফাইলগুলো চোখ বুলে নিলেন, আর আমার বুক টিপ টিপ শুরু হলো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, তারপর উনি ফাইল বন্ধ করে গম্ভীর গলায় বললেন, ভালো হয়েছে, তবে কিছু জায়গায় ডাটা অ্যানালাইসিস আরও স্পষ্ট করতে পারতে। আমি কিছু বলার আগে উনি যোগ করলেন, তবে নতুন হিসেবে কাজ খারাপ করনি, আগামীকাল আরও ভালো চাই। আমি অবাক হয়ে তাকালাম। তানিয়া ম্যাডাম কি আমাকে প্রশংসা করলেন এই প্রথমবার? আমি হালকা হাসলাম। ঠিক আছে ম্যাম, চেষ্টা করব। উনি কোনো উত্তর না দিয়ে আবার কাজে মন দিলেন। আমি বেরিয়ে আসার সময় লক্ষ্য করলাম ওনার ঠোঁটের কোণে হালকা একটা হাসি লুকানো ছিল। পরে কয়েকদিন আমি কাজে আরও বেশি মন দিলাম। ধীরে ধীরে সবাই আমাকে ভালোভাবে চিনতে শুরু করলো। রায়হান ভাই, সজীব, আফরিন আপুর সঙ্গেও বন্ধুত্ব বেশ গাঢ় হয়ে উঠল। একদিন ক্যান্টিনে বসে লাঞ্চ করছি, তখন সজীব বলল, ইরফান, তুই জানিস তানিয়া ম্যাডাম সম্পর্কে একটা গোপন কথা আছে? আমি কৌতূহলী হয়ে বললাম, কি কথা? সজীব ফিসফিস করে বলল, উনি নাকি আগে খুব হাসি খুশি ছিলেন, কিন্তু কয়েক বছর আগে কিছু একটা ঘটার পর থেকে উনি একদম অন্যরকম হয়ে গেছেন। রায়হান ভাইও মাথা নাড়লেন। হ্যাঁ, শুনেছি তানিয়া ম্যাডাম আগে খুব ফ্রেন্ডলি ছিলেন, তবে এখন উনি শুধু কাজ নিয়ে থাকেন। আমি অবাক হয়ে বললাম, কিন্তু কি হয়েছিল? সজীব কাজ ঝাঁকালো। ঠিক জানি না, তবে উনি কখনো নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন না। আমি মনে মনে ভাবলাম, তানিয়া ম্যাডামের এই কঠোরতার পেছনে নিশ্চয়ই কোনো গভীর কাহিনী আছে। একদিন অফিসে এক বড় ক্লায়েন্ট মিটিং চলছিল। আমি সেখানে তানিয়া ম্যাডামের সঙ্গে ছিলাম। হঠাৎ মিটিংয়ের মাঝখানে একটা ডাটা পয়েন্ট ভুল হয়ে যায়, যেটা আমি তৈরি করেছিলাম। ক্লায়েন্টে চলে যাওয়ার পর তানিয়া ম্যাডাম কঠোর গলায় বললেন, ইরফান, তুমি কি তোমার কাজ ঠিকমতো করেছো? আমি থতমত খেয়ে বললাম, ম্যাম, আমি আসলে। উনি কথার মাঝেই ধমক দিয়ে বললেন, অফিস কোনো খেলা জায়গা না, প্রফেশনাল হও। আমি এতক্ষণ চুপ ছিলাম, কিন্তু এবার বললাম, ম্যাম, মানুষ মাত্রই ভুল হয়, আমি তো ইচ্ছে করে করিনি। উনি রাগে চোখে তাকিয়ে বললেন, এটা অফিস, স্কুল না, এখানে ভুলের কোনো জায়গা নেই। আমি মনে মনে রাগ সামলালাম, কিন্তু কিছু বললাম না। কেন জানতাম কিছু বললেই উনি আরও রেগে যাবে। তানিয়া ম্যাডামের রাগে স্বভাবের সঙ্গে তো আমি মোটামুটি মানিয়ে নিয়েছিলাম, কিন্তু আজকের মতো এত বাজে ধমক আগে কখনো খাইনি। ক্যান্টিনে গিয়ে বসে মাথা ঠান্ডা করার চেষ্টা করলাম। সজীব এসে পাশে বসলো। কি হলো? দেখছি তো মুখ কালো করে বসে আছিস। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, কিছু না ভাই, এই তো অফিস লাইফটা এমন। রায়হান ভাই যোগ দিলেন। তানিয়া ম্যাডাম কি কিছু বলেছে? আমি হালকা হাসলাম। ওনার কাছে তো আমরা সবাই একসময় ধমক খাই, তাই না? সজীব হাসতে হাসতে বলল, হ, কিন্তু উনি তোকে বেশি ধমক দেয়, ব্যাপারটা কি? আমি কপাল কুঁচকে বললাম, মানে? সজীব কাজ ঝাঁকিয়ে বলল, আমাদের তো এত ধমক দেয় না, তোকে কেন এত বেশি বলে ভাবছিস? আমি কিছু বললাম না, শুধু মনে মনে ভাবলাম তানিয়া ম্যাডামের রাগের আসল কারণটা কি। ওদিকে তানিয়া নিজের কেবিনে বসেছিলেন, ফাইলের পাতা উল্টাচ্ছিলেন, কিন্তু মনোযোগ ছিল না। নিজের অজান্তেই মনে পড়ছিল ইরফানের মুখের অভিমানী ভাবটা। আমি কি বেশি রেগে গেছি? তানিয়া দীর্ঘশ্বাস ফেললেন। ওনার জীবনে অনেক ঝড় বয়ে গেছে, তাই নতুন কাউকে সহজে আপন করে নিতে পারেন না। কিন্তু ইরফান,
সে তো নতুন, তার সঙ্গে এত রাগ দেখানো কি ঠিক হলো? ইরফানকে সরি বলা। বিকেলে সবাই অফিস থেকে বের হওয়ার প্রস্তুতি নিয়েছিল। আমি ব্যাগ গুছিয়ে বাইরে যেতে যাচ্ছিলাম, তখনই তানিয়া ম্যাডামের কেবিন থেকে ডাক এলো। ইরফান, একবার এসো। আমি অবাক হয়ে দরজা ঠেলে ভেতরে গেলাম। জি ম্যাম। তানিয়া ম্যাডাম হালকা গলায় বললেন। আজ দুপুরের কথার জন্য সরি, আমি একটু বেশি রেগে গিয়েছিলাম। আমি অবাক হয়ে তাকালাম। রাগী সিনিয়র ম্যাডাম সরি বলছেন। একটু চুপ থেকে বললাম, কোনো ব্যাপার না ম্যাম, মানুষ মাত্রই ভুল করে, তাই না? তানিয়া এক মুহূর্ত চুপ থেকে বললেন। হ্যাঁ, ঠিক বলেছ। আমার ঠোঁটে এক চলতি হাসি ফুটে উঠল। মনে হলো ওনার কঠিন দেয়ালের পেছনে একজন নরম মানুষও লুকিয়ে আছেন। বাসায় ফিরে মাকে দেখে একটু হালকা লাগলো। মা সবসময় আমার জন্য খুব চিন্তা করেন। মা সোজা খাবার টেবিলের কাছে এসে বললেন, কেমন কাটলো অফিস? তানিয়া ম্যাডামের সাথে ভালোভাবে মিশতে পারছো তো? আমি খাবার টেবিলের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু আজ একটু ধমক খেলাম। মা হাসলেন। ও রেগে গেছে নিশ্চয়ই, কিন্তু তুমি তো জানো তার মধ্যে একটু কঠোরতা হবে। আমি একটু চিন্তা করে বললাম, হ্যাঁ মা, ম্যাডাম আসলে খুব রেগে গেলেন, তবে আমি তো জানি তার রাগ বেশিরভাগ সময় উল্টা কিছু না, হয়তো কিছু ব্যক্তিগত সমস্যা আছে। বাবা এসে বললেন, কিছু সমস্যা থাকলে সেটা বুঝতে হবে, তবেই তো অফিসের পরিবেশ ভালো থাকবে। মা আবার বললেন, তুমি কি বুঝলে? অফিসের সিনিয়ররা অনেক সময় নিজেদের ভিতরের চাপটাও ছেড়ে দিতে পারেন না। কাজের চাপ তো আছেই, তারপর আর কিছু হতে পারে। আমি আর কিছু বললাম না, শুধু মাথা নিচু করে খাওয়া শুরু করলাম। মনে মনে ভাবছিলাম তানিয়া ম্যাডামের কাছে কি আসলে কোনো সমস্যা আছে, কিন্তু একদিকে আবার মনে পড়লো আমাদের সম্পর্কটা তো শুধু অফিসের মধ্যে সীমাবদ্ধ। বাবা খাবার শেষে বললেন, ইরফান, তুমি তো এখন নতুন অফিসে কাজ শুরু করেছো, কিন্তু এই জগতে আরেকটা জিনিসও শেখার সময় এসেছে। সিনিয়রদের একটু বুঝে চলতে হয়, বিশেষ করে যারা কঠোর হয়ে থাকেন। একদিন হয়তো তাদের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হবে। মা মাথা নেড়ে বললেন, ঠিক তাই, সব সময় একটু ধৈর্য ধরো আর মনে রেখো, কাজে কখনো কম্প্রোমাইজ করো না, তবে মানুষের মন বুঝে চলতে হয়। আমি ধীরে ধীরে বললাম, আচ্ছা মা, বাবা, আমি চেষ্টা করব। তানিয়া ম্যাডাম হয়তো একটু রেগেছিলেন, কিন্তু আমি তো বুঝতে পেরেছি তার নিজের কিছু একটা বিষয় থাকতে পারে। বাবা একটু চিন্তা করে বললেন, সব সময় ভালো থেকো। অফিসের কাজের চাপ তো থাকবেই, কিন্তু মনোযোগ দিতে হবে। তোমার ভালোবাসা, সম্পর্ক আর কাজের প্রতি দায়বদ্ধতা ঠিক রাখতে হবে। মা হেসে বললেন, হ্যাঁ, আর সব সময় হাসি খুশি থেকো, সেটা খুব জরুরি। মা বাবার কথাগুলো আমার মনে খুব ভালোভাবে গেঁথে গেল। সত্যি কাজের পাশাপাশি সম্পর্কের দিকে একটু মনোযোগ দিতে হবে। তানিয়া ম্যাডামের সঙ্গে সম্পর্কটা খুব সহজ নয়, তবে কাজের মাধ্যমে হয়তো একদিন ভালো বন্ধুত্ব হবে। রাতে নিজের ঘরে বসে ফোন হাতে নিয়ে বসেছিলাম। আজকের অফিসের ঘটনাগুলো মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছিল। তানিয়া ম্যাডামের আচরণ, ওনার রাগ, আবার পরে সে সরি বলা, সবকিছু মিলিয়ে আজকের দিনটা ছিল একটু অদ্ভুত। ফোনটা হাতে নিয়ে দেখি সজীবের মেসেজ এসেছে। কিরে ভাই, ম্যাডামের রাগ থেমেছে তো? আমি হেসে রিপ্লাই দিলাম, হ্যাঁ রে, তুই বিশ্বাস করবি না, উনি শেষে এসে সরি বলেছেন। সজীবের রিপ্লাই আসতে দেরি হলো না। কি, ম্যাডাম সরি বলেছেন? দোস্ত, তোর জন্য আলাদা ট্রিট চাই। আমি মুচকে এসে লিখলাম, চুপ কর, খামোকা বাড়িয়ে বলিস না, অফিসের কাজ শিখতে এসেছি, এইসব নিয়ে ভাবি না। সজীব সাথে সাথে লিখলো, তুই যাই বল, কাহিনীটা ক্লিয়ার। সিনিয়র ম্যাডামের মন পেতে শুরু করেছিস। আমি বিরক্ত হয়ে মেসেঞ্জার বন্ধ করে দিলাম। সত্যি কি আমি তানিয়া ম্যাডামের মনে জায়গা করে নিয়েছি, নাকি উনি শুধু অফিসের সিনিয়র হিসেবে আমার দায়িত্ব পালন করছেন? মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। ঘরের লাইট বন্ধ করে শুয়ে পড়লাম। রাগটা একটু অন্যরকম লাগছিল। হয়তো এই অফিস লাইফে আমার জন্য আরও অনেক নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে। তানিয়া ম্যাডামের কেবিন থেকে ডাক এলো। আমি একটু অবাক হলাম, কারণ সাধারণত উনি খুব বেশি ডেকে কথা বলেন না। ইরফান, আসো। ঠান্ডা গলায় বললেন উনি। আমি ভেতরে ঢুকলাম। ডেস্কে বেশ কিছু ফাইল সাজানো ছিল। উনি একটা ফাইল আমার দিকে এগিয়ে দিলেন। এটা পড়ো, ভালো করে বোঝার চেষ্টা করো। নতুন প্রজেক্ট, এবং এটা তোমার দায়িত্বেই থাকবে। আমি বিস্মিত হয়ে ফাইল হাতে নিলাম। আমার দায়িত্বে? হ্যাঁ, তুমি নতুন, কিন্তু
তোমার কাজের প্রতি ডেডিকেশন আছে। এই প্রজেক্টটা গুরুত্বপূর্ণ, আমাদের এক বড় ক্লায়েন্টের জন্য। তুমি লিড করবে। আমার গলার কাছে কিছু একটা আটকে গেল। ম্যাম, আমি কি একা, মানে পুরো টিম থাকবে তো? উনি এবার একটু স্থিম হাসলেন। অবশ্যই তুমি একা না, তবে এই প্রজেক্টের ইনিশিয়াল প্ল্যানিং, রিপোর্টিং আর ক্লায়েন্ট কমিউনিকেশন এসবের দায়িত্ব তোমার। আমি ওভারসি করব, কিন্তু সব ম্যানেজ করা তোমার কাজ হবে। আমি কিছুক্ষণ চুপ করে ফাইলের দিকে তাকিয়ে থাকলাম। এটা বিশাল একটা সুযোগ, কিন্তু একই সঙ্গে বিশাল দায়িত্ব। তুমি কি মনে করো তুমি পারবে? তানিয়া ম্যাডামের কণ্ঠে কোনো ব্যঙ্গ ছিল না, বরঞ্চ একটা প্রত্যাশার ছোঁয়া ছিল। আমি গভীর শ্বাস নিলাম। হ্যাঁ, ভয় লাগছে, কিন্তু এটা আমার জন্য একটা বড় সুযোগ। আমি আত্মবিশ্বাসী গলায় বললাম, আমি চেষ্টা করব ম্যাম। তানিয়া ম্যাডাম হালকা মাথা নাড়ালেন। গুড। পাটা হাতে নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলাম। মনে হলো আমার জন্য নতুন একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে। কেবিন থেকে বের হয়ে আমি সরাসরি নিজের ডেস্কে চলে এলাম। ফাইলটা খুলে পড়তে শুরু করলাম। যতই পড়ছি ততই টেনশন বাড়ছে। প্রজেক্টটা বিশাল এবং ক্লায়েন্টও অনেক বড়। ছোটোখাটো কোনো ভুল হলেও পুরো কোম্পানির উপর প্রভাব পড়তে পারে। আমি ধীরে ধীরে ফাইলের ডকুমেন্টগুলো সাজিয়ে নিলাম, কিন্তু মাথার মধ্যে একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি কি সত্যিই পারবো? ঠিক তখনই পাশ থেকে হাসান ভাই বললেন, কি ব্যাপার ইরফান, এত গম্ভীর মুখ করে বসে আছো কেন? আমি হেসে বললাম, বড় প্রজেক্টের দায়িত্ব পেয়েছি ভাই, একটু নার্ভাস লাগছে। হাসান ভাই হাসলেন। ভালো জিনিস, মানে ম্যাডাম এখন তোমার উপর ভরসা করছে। তবে সাবধানে কাজ করো, কারণ উনি কিন্তু ভুল একদম সহ্য করেন না। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ ভাই, সেটাই তো ভয় লাগছে। এবার হাসান ভাই আমার কাঁধে হাত রেখে বললেন, শোনো, ভয় পাওয়ার কিছু নেই। ম্যাডাম অনেক কঠিন হতে পারেন, কিন্তু উনি যদি তোমাকে এই দায়িত্ব দিয়ে থাকেন, তার মানে উনি তোমার কাজের ওপর বিশ্বাস রাখেন। ওনার কথায় কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেলাম। ঠিক তখনই ফোনে ইমেলের নোটিফিকেশন এলো তানিয়া ম্যাডামের কাছ থেকে। সাবজেক্ট প্রজেক্ট মিটিং, আজ বিকেল 4টায়। তোমার প্ল্যান শেয়ার করো। ক্লায়েন্ট মিটিংয়ের আগে আমাদের ডিটেলস ঠিক করতে হবে, দেরি করো না। আমি গভীর শ্বাস নিলাম। এটা কোনো সাধারণ প্রজেক্ট না, আর এই কাজটা আমাকে করে দেখাতেই হবে। এখন আমার হাতে মাত্র কয়েকটা ঘন্টা। আমি কি পারবো? ঘড়ির কাঁটা 3:55 বাজিয়ে দিল। আমি দ্রুত আমার ল্যাপটপ আর প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে কনফারেন্স রুমের দিকে রওনা হলাম। মিটিংয়ে দেরি করা মানে নিজেকে বিপদে ফেলা, বিশেষ করে তানিয়া ম্যাডামের সামনে। রুমে ঢুকতেই দেখি ম্যাডাম আগে থেকে বসে আছেন, সঙ্গে আরও 2জন লোক ছিলেন। উনি এক ঝলক আমার দিকে তাকালেন, তারপর ওয়াজ দেখে বললেন, ভালো, ঠিক সময়ে এসেছো। এখন দেখাই তুমি আসলে এই দায়িত্বের যোগ্য কিনা। আমি চেয়ার টেনে বসলাম, ল্যাপটপ ওপেন করলাম এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। আমি প্রথমে প্রজেক্ট ওভারভিউ দিলাম, তারপর ধাপে ধাপে কাজের পরিকল্পনা বোঝাতে লাগলাম। চেষ্টা করলাম যেন কোনো ভুল না হয়, কিন্তু ম্যাডামের মুখ দেখে বোঝা যাচ্ছিল না উনি সন্তুষ্ট কিনা। আমি কথা বলা শেষ করতে উনি এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, এই প্ল্যানের কিছু ভালো দিক আছে, তবে কিছু বড় সমস্যা আছে। মেইন মিটিংয়ের আগে ঠিক করতে হবে। আমি সতর্ক হলাম। প্রথমত, বাজেট কন্ট্রোলের কোনো নির্দিষ্ট প্ল্যান দাওনি। দ্বিতীয়ত, টাইমলাইন নিয়েও আরও পরিষ্কার হওয়া দরকার। আর তৃতীয়ত, উনি কিছু বলার আগে অন্য সিনিয়র একজন বললেন, আসলে এই জিনিসপত্রগুলো আরও ভালোভাবে সাজানো দরকার। আমার আত্মবিশ্বাস একটু নড়ে গেল, কিন্তু হাল ছাড়লাম না। ঠিক আছে ম্যাডাম, আমি এই জিনিসগুলো আপডেট করে আবার আপনাকে পাঠাবো। উনি একটু হাসলেন। ভালো, আজ রাতের মধ্যেই করে দিও। কাল সকালে ক্লায়েন্টের সাথে মিটিং আছে। রাতের মধ্যে? আমি চমকে গেলাম, কিন্তু কিছু বললাম না। রুম থেকে বেরিয়ে আসে হাসান ভাই পাশে এসে বললেন, কেমন হলো? আমি দীর্ঘশ্বাস পেরে বললাম, ভেবেছিলাম সব ঠিকঠাক করেছে, কিন্তু ম্যাডামের চোখ এড়ানো সহজ না। হাসান ভাই হেসে বললেন, উনি যদি কিছু না বলতেন তবে বুঝতে হতো তুমি সিরিয়াসলি নেওয়ার মতো কিছু করোনি। আমি মাথা ঝাঁকালাম। এখন আমার হাতে বেশি সময় নেই, আজ রাতের মধ্যেই কাজ শেষ করতে হবে। আর কালকের মিটিং, এটাই আমার কেরিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। আমি কি পারবো নাকি ম্যাডামের সামনে আবার ব্যর্থ হব? প্রজেক্ট নিয়ে কাজ করতে করতে কয়েকদিন কেটে গেল। কাজের চাপ বাড়ছিল, কিন্তু আমি পুরো মনোযোগ দিয়ে চেষ্টা করছিলাম যেন কিছু মিস না হয়। একদিন তানিয়া ম্যাডাম অফিসে ঢুকে এসে বললেন, ইরফান, তোমার প্রজেক্টের আপডেট চাই। কেমন হচ্ছে কাজ? আমি কিছুটা নার্ভাস হয়ে বললাম, ম্যাম, কাজ চলছে, প্রায় শেষ হওয়ার পথে, কিছুটা সময় লাগবে। তবে আমি নিশ্চিত যে আগামীকাল ফাইলটি আপনার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে,
তবে মনে রাখবে, কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়সীমা ঠিক রেখে কাজ শেষ করো, তবে ভুল যেন না হয়। আমি মাথা নেড়ে বললাম, ধন্যবাদ ম্যাম, আমি যতটা সম্ভব ভালোভাবে শেষ করার চেষ্টা করব। তানিয়া ম্যাডাম চলে যাওয়ার পর আমি কাজে মন দিলাম। সত্যি তানিয়া ম্যাডামের কথা আমাকে আরও আগ্রহী করে তুলেছিল। মনে হচ্ছিল কাজের মধ্যে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ বহ, আর কোনো ধরনের ভুলের জন্য জায়গা নেই। এমন সময় অফিসে আরেকটি গুরুত্বপূর্ণ মিটিং ডাকা হলো। সবাই একে একে মিটিং রুমে হাজির হলো। তানিয়া ম্যাডাম প্রজেক্টের অগ্রগতি নিয়ে আলোচনা শুরু করলেন। আমি সবার মধ্যে একমাত্র ছিলাম যিনি সবচেয়ে বেশি কাজের চাপ নিচ্ছিলাম। কিন্তু মিটিংয়ের মাঝে তানিয়া ম্যাডাম আমাকে একটু আশ্বস্ত করে বললেন, ইরফান, তুমি যদি কোনো সমস্যায় সাহায্য না চাও তাহলে সরাসরি বলো। ইরফান, তুমি যদি কোনো সমস্যা বা সাহায্য চাও তাহলে সরাসরি বলো। আমাকে বিশ্বাস রাখো, আমি তোমাকে সহায়তা করতে পারবো। আমি সোজা তাকিয়ে বললাম, ধন্যবাদ ম্যাম, আমি জানি আমি একা সবটা সামলাতে পারবো না। আপনার সাহায্য আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। তানিয়া ম্যাডামের কথা শুনে মনে হচ্ছিল যে তিনি শুধু একজন বস নন, বরং একজন নেতৃত্বদাতা, যে কিনা তার টিমকে পাশে রেখে কাজ করতে জানে। তার কথায় ও আচরণে এমন এক ধরনের দায়িত্বশীলতা ছিল যা আমাকে আরও উদ্দীপ্ত করেছিল। মিটিং শেষে আমি নিজের ডেস্কে আসতে গেলাম। কাজের চাপ ছিল, তবে তানিয়া ম্যাডামের আশ্বাস আমার মধ্যে নতুন উদ্যম তৈরি করেছিল। ঠিক সেই মুহূর্তে মনে হলো আমি কিছুটা শক্তি পেতে পারি যদি আমি নিজের উপর বিশ্বাস রাখতে পারি। তানিয়া ম্যাডামের প্রতি একটি ছোট ধরনের কৃতজ্ঞতা অনুভব করলাম। রাত প্রায় 11টা। অফিসের সবাই বাড়ি ফিরে গিয়েছে। আমি একা বসে আছি আমার ডেস্কে, প্রজেক্টের ডেটা নিয়ে কাজ করছি। কিন্তু কাজটা সহজ নয়, অনেক কিছু মিস হচ্ছে, কিছু বুঝতে পারছি না। হঠাৎ মনে হলো তানিয়া ম্যাডামের কথা। যেভাবে তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন, আমার মনে পড়ল তিনি বলেছিলেন যদি কোনো সমস্যা হয় আমাকে জানাতে দ্বিধা করো না। তাই আমি মেসেজটা পাঠালাম, ম্যাম একটু সাহায্য দরকার, কিছু বিষয় ক্লিয়ার করতে পারলে ভালো হতো। কিছুক্ষণ পরেই ম্যাডামের রিপ্লাই আসলো। কি সমস্যা ইরফান, বলো, আমি সাহায্য করব। আমি কিছুটা দ্বিধায় ছিলাম, কিন্তু তারপর খোলামেলা হয়ে লিখলাম, ম্যাম কিছু ডেটা অ্যানালাইসিসের সমস্যা হচ্ছে, কিছু পার্সেন্টেজ আর টেন্ট কিছু ঠিকমতো বের করতে পারছি না। ঠিক আছে, আমি তোমার স্ক্রিন দেখতে পারি। তোমার স্ক্রিনশট পাঠাও, আমি তোমাকে গাইড করব। আমি স্ক্রিনশট পাঠালাম, তারপর অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরেই ম্যাডামের মেসেজ এলো, এটা এখানে করতে হবে আর এটা এখানে চেক করতে হবে, তুমি দেখে দেখো। তানিয়া ম্যাডামের সাহায্যে অনেক কিছু স্পষ্ট হয়ে গেল। তিনি ধীরে ধীরে বিষয়টি বুঝিয়ে দিলেন আর আমার সব সন্দেহ দূর করলেন। তার পদ্ধতি ছিল এতটাই সহজ এবং পরিষ্কার যে আমি অনেক কিছু শিখলাম। রাত 1টার দিকে আমি শেষ পর্যন্ত কাজটা পুরোপুরি সম্পূর্ণ করতে পারলাম। কাজ শেষে মেসেজ করলাম, ধন্যবাদ ম্যাম, আপনি সত্যি অনেক সাহায্য করেছেন। কোনো সমস্যা নেই ইরফান, ভালো লাগছে যে তোমার কাজটা হয়ে গেছে। এমন অনুভূতি হয়েছিল যেন এক সহকর্মী নয়, একজন পরামর্শদাতা ও গুরুর সহায়তা দিচ্ছেন। তানিয়া ম্যাডামের সাথে আরও কাছাকাছি হওয়ার অনুভূতি জাগলো মনে। পরের দিন সকালে অফিসে এসে আমি ডেস্কে বসে কাজ শুরু করলাম। মনে হচ্ছিল গত রাতে কাজটা শেষ হওয়ার পর যেন অনেকটা ভারমুক্ত হয়ে গেছে, কিন্তু এখনো কিছু বিষয় ছিল যেগুলো আমাকে আরও ভালোভাবে বুঝতে হবে। তানিয়া ম্যাডাম আগেই বলেছিলেন যে আমার কোনো প্রশ্ন থাকলে যেন তাকে জানাই, আর আমি জানতাম ম্যাডামের সঙ্গে একবার কথা বলে যে কোনো কাজই সহজ হয়ে যায়। তো আবার মনে হচ্ছিল যে কিছুটা লজ্জা পেতে হতে পারে, কারণ আমরা একে অপরের সাথে এত গভীরভাবে কথাবার্তা বলিনি। হঠাৎ তানিয়া ম্যাডাম ফোনে আমাকে কল করলেন। ইরফান, কিছু দরকার? তুমি নিশ্চয়ই বেশ ক্লিয়ার বুঝে গেছো না? তিনি হেসে বললেন। আমি কিছুটা লজ্জিত হয়ে বললাম, হ্যাঁ ম্যাম, গত রাতে আপনার সাহায্য অনেক কাজে এসেছে, তবে কিছু ছোটোখাটো বিষয় বুঝতে কিছুটা সময় লেগেছে। কোনো সমস্যা নেই, আজকে দুপুরে আমার একটু সময়, আমার সাথে দেখা করো, তাহলে বসে তোমাকে আরও ভালো করে বোঝাবো। ম্যাডাম উত্তর দিলেন। আমি চমকে গিয়ে বললাম, ধন্যবাদ ম্যাম, অবশ্যই দুপুরে দেখা করব। বিকেলে আমরা একসাথে কাজের বিষয়ে আলোচনা করতে বসি। তানিয়া ম্যাডাম যেভাবে প্রতিটি ছোট সমস্যার সমাধান করলেন তাতে আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। আমাদের আলোচনা গড়িয়ে চলেছিল আর আমি লক্ষ্য করছিলাম ম্যাডামের চেহারা এক ধরনের পেশাদারিত্ব আর মধুরতা ছিল যা অনেকেই আকর্ষণ করত। তানিয়া ম্যাডাম হেসে বললেন, তুমি যদি এমনভাবে কাজ করো তাহলে খুব শীঘ্রই ভালো ফলাফল পাবে, আর কোনো প্রশ্ন থাকলে জানিও। আমি তার কথা মেনে কাজ করতে শুরু করলাম এবং দিন শেষে মনে হচ্ছিল আমি অনেক কিছু শিখলাম।
তানিয়া ম্যাডামের থেকে সহায়তা নিয়ে প্রজেক্টের প্রতি আমার মনোভাব একদম বদলে গেছে। এখন আর মনে হচ্ছে না কাজটা শুধু একটা চাপ, বরং এটা আমার জন্য নতুন শেখার সুযোগ। এভাবেই তানিয়া ম্যাডামের সাহায্য এবং সহানুভূতির মাধ্যমে আমি ধীরে ধীরে কাজের প্রতি আরও আগ্রহী হয়ে উঠলাম। নেক্সট দিন সকালে প্রজেক্টের প্রেজেন্টেশনের রুমে সবাই জড়ো হয়েছিল। সবার মুখে একটু উদ্বেগ ছিল, কিন্তু আমি জানতাম যেহেতু আমি এখনও ম্যাডামের কাছে শিখেছি সেহেতু আমি পুরোপুরি প্রস্তুত। প্রেজেন্টেশন শুরু হলো এবং আমি তানিয়া ম্যাডামের দেওয়া নির্দেশনা অনুযায়ী সব কিছু পরিষ্কার ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করলাম। সিনিয়ররা আমার প্রেজেন্টেশন দেখে খুব খুশি হলেন। একেবারে শেষে স্যার একজন বড় হাসি দিয়ে বললেন, ইরফান, তুমি অন্তত ভালো কাজ করেছো, এটাই আমরা খুঁজছিলাম। আমি উচ্ছ্বসিত হয়ে বললাম, ধন্যবাদ স্যার, এটা আমার জন্য সত্যি বড় একটা সুযোগ। তারপর একে একে সবার মুখে প্রশংসা ঝরতে থাকলো। সবার মধ্যে এমন একটা প্রশংসা ছিল যা আমি আগে কখনো অনুভব করিনি। তানিয়া ম্যাডামও চোখ থেকে হাসলেন এবং বললেন, তুমি সত্যি একটা দারুণ কাজ করেছো। মিটিং শেষে সিনিয়র স্যাররা আমাকে ফোন করে জানালেন, ইরফান, 200 কোটি টাকার ডিল কনফার্ম হয়ে গেছে। আমাদের কোম্পানির জন্য এটা একটা বিশাল সাফল্য। আমি অবাক হয়ে বললাম, স্যার, এটা তো অসাধারণ, আমি কল্পনা করিনি এত বড় একটা ডিল হবে। তখন স্যার আরও বললেন, এটা শুধু তোমার নয়, পুরো টিমের সাফল্য। তবে তোমার প্রচেষ্টা এবং তোমার পরিশ্রমের জন্যই বিশেষ ধন্যবাদ। এরপর তানিয়া ম্যাডাম আমাকে কল করলেন এবং বললেন, ইরফান, তুমি সবচেয়ে বড় সাফল্য অর্জন করেছো। আমি তোমার জন্য একটি পার্টি অ্যারেঞ্জ করছি, সবার সাথে একসাথে উদযাপন করা উচিত। অফিসে সবাই অবাক হয়ে বলেছিল, পার্টি? এত বড় ডিলের পর ম্যাডাম পার্টির আয়োজন করবেন? এদিন বিকেলে পার্টির আয়োজন করা হলো। সবাই একে অপরকে অভিনন্দন জানাচ্ছিল এবং তানিয়া ম্যাডাম খুব আনন্দিত ছিলেন। তিনি সবার সঙ্গে মজা করছিলেন এবং আমাদের পরিশ্রমের ফল হিসেবে এই আনন্দ উদযাপন করছিলেন। আমি বুঝতে পারলাম এই সাফল্য শুধু অফিসের কাজের নয়, সম্পর্কের ক্ষেত্রেও অনেক কিছু শিখিয়ে দেয়। ম্যাডামের কাছ থেকে যে শিক্ষা পেয়ে আমি এতদূর এসেছি সেটা আমার জীবনে অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে। পার্টি শুরু হওয়ার পর পুরো অফিসের পরিবেশ ছিল একেবারে উজ্জ্বল এবং উৎসাহী। আফরিন আপু, হাসান ভাই, রায়হান ভাই, সজীব, তৌহিদ এবং রিয়া সবাই একে একে এসে আমাকে অভিনন্দন জানাতে লাগলো। সবাই আমাকে শুভেচ্ছা জানিয়ে বলল, কংগ্রেচুলেশন ইরফান, তুমি সত্যিই অসাধারণ কাজ করেছো। 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 আফরিন আপু হাসি দিয়ে বললেন, ইরফান, তুমি এমন একটা ডিল করেছো যা সবার জন্যই গর্বের বিষয়। তোমার এই সাফল্য আমাদের সবকিছু নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায়। হাসান ভাই বললেন, অফিসে এত বড় একটি সাফল্য, এটা শুধু তোমার নয়, পুরো টিমের জন্য একটা বড় অর্জন। এবার তুমি আরো বড় কিছু করবে নিশ্চিত। রায়হান ভাইও আমাকে কংগ্রেচুলেশন জানিয়ে বললেন, তুমি সত্যি অনেক পরিশ্রম করেছো ইরফান, তোমার জন্য আরো বড় সুযোগ আসবে। সজীব হাসি দিয়ে বলল, এই পার্টি তো তোমার জন্য একেবারে পারফেক্ট। নতুন সাফল্যের উদযাপন তো এমনই হওয়া উচিত। তৌহিদ হেসে বলল, এই পার্টি তো আমাদের অফিসের প্রথম পার্টি, আর সেটা তোমার জন্য। তুমি এভাবেই এগিয়ে যাও। রিয়া কিছুটা মজার সুরে বলল, কিভাবে এত বড় কাজ করলে তুমি? পরবর্তী প্রজেক্টের জন্য তো আমার উপরও চাপ আসবে। সবাই হেসে উঠল আর আমি তাদের কথায় খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। তাদের প্রত্যেকটি কথা আমাকে আরো অনুপ্রাণিত করছিল। এটা সত্যিই ছিল আমাদের অফিসের প্রথম পার্টি এবং সবাই এত খুশি ছিল যে একটা উৎসবের মতো পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। আমার জন্য এটা ছিল শুধু একটি অফিস সাফল্য নয়, বরং আমার বন্ধুদের, সহকর্মীদের এবং ম্যাডামের কাছ থেকে পাওয়া অসাধারণ সহায়তা এবং প্রেরণার ফল। মনে হচ্ছিল এই মুহূর্তগুলো কখনো ভুলবো না। পার্টি চলছিল, সবার হাস্যজ্জ্বল মুখে সঙ্গীত আর আনন্দের মেজাজ ছিল, কিন্তু হঠাৎ করে চোখে পড়ল ম্যাডামকে, যিনি ব্ল্যাক কালার শাড়িতে ছিলেন। তার চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক আর চুলগুলো খুব সুন্দরভাবে বাঁধা ছিল, যেন সেই শাড়ির মধ্যে এক অদ্ভুত শান্তি আর শক্তির মিশ্রণ ছিল। এত সুন্দর লাগছিল ম্যাডামকে যে আমি চোখ ফেরাতেই পারছিলাম না, তেমনভাবে যে কোনোদিন তার সাথে এইভাবে দেখা হয়নি। অফিসে কঠোর আগে ম্যাডামকে কখনো এত সুন্দরভাবে দেখতে হবে তা আমি ভাবতেও পারিনি। মনে হচ্ছিল সেই সময় যেন পুরো পরিবেশ থমকে দাঁড়িয়ে গেছে। তার পরিস্থিতি পুরো পাঠের মনোযোগ এক মুহূর্তে নিজের দিকে আকর্ষণ করে নিয়েছিল। এতদিনের তীব্র রাগ, কঠোর মনোভাব সব যেন লুকিয়ে গেছে।
আর তার জায়গায় ছিল এক অন্যরকম স্নিগ্ধতা। আমি নিজেকে সম্মিলিত করতে পারছিলাম না। এর মাঝে কখনো এইভাবে ম্যাডামকে এই রূপে দেখিনি। তিনি এতটা সুন্দর, কিন্তু এর সাথে তার স্বাভাবিক রাগ কঠোরতা যেন মিলিয়ে এক অদ্ভুত মায়া তৈরি করেছিল। অন্যরা যখন সেলফি নিচ্ছিল তখন ম্যাডামের দিকে তাকিয়েছিলাম। বুঝতে পেরেছিলাম শুধু আমি একাই নই, সবাই যেন একটু অবাক হয়ে গেছে তার উপস্থিতি। আমি অবাক হয়ে তানিয়া ম্যাডামের দিকে তাকিয়ে আছি। আজকের রাতটা অন্যরকম, কারণ ম্যাডামকে এমনভাবে আগে কখনো দেখিনি। হঠাৎ তিনি আমার দিকে তাকালেন। আমাদের চোখাচোখি হলো। একটা অদ্ভুত নীরবতা নেমে এলো চারপাশে, যেন পুরো পার্টির কোলাহল দূরে সরে গেছে। কেবল আমি আর ম্যাডাম আছি। তিনি হালকা হাসলেন, তারপর হাতে এক গ্লাস জুস নিয়ে আমার দিকে এগিয়ে এলেন। কি হলো ইরফান, এত চুপচাপ কেন? পার্টি তো তোমার জন্যই। আমি একটু হাসলাম, মাথা চুলকে বললাম, না কিছু না ম্যাডাম, শুধু ভাবছিলাম আজকের দিনটা সত্যি স্পেশাল। তানিয়া ম্যাডাম মাথা নেড়ে বললেন, তুমি এটা ডিজার্ভ করো। এত বড় সাফল্য, এটার আনন্দ উদযাপন করাটাই জরুরি। এরপর সবাই একসাথে আনন্দ করতে লাগলো। হাসান ভাই গিটার নিয়ে এলেন, আফরিন আপু গান ধরলেন, সবাই তালে তালে হাততালি দিয়েছিল। কিন্তু আমার মন তখনও তানিয়া ম্যাডামের দিকে ছিল। আজকের রাতটা আমার কাছে শুধু অফিসের সাফল্যর রাত নয়, বরং তানিয়া ম্যাডামের এক নতুন রূপ দেখার রাতও বটে। ঠিক তখনই ম্যাডাম নিজে থেকেই বললেন, ইরফান, একটা কথা বলতে চাই, তুমি কি একটু বাইরে আসবে? আমার বুকের ভেতর দুক দুক শব্দ হয়ে গেল। ম্যাডাম একা ডেকেছেন কেন? আমি কোনোভাবেই নিজেকে স্বাভাবিক রেখে বললাম, জি ম্যাডাম। তারপর ধীরে ধীরে তার পিছু নিলাম। পার্টির উজ্জ্বল আলো থেকে একটু দূরে অফিসের ছাদে। আমি আর তানিয়া ম্যাডাম ছাদের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আছি। চারপাশে হালকা বাতাস বইছে, শহরের আলো ঝলমল করছে, কিন্তু এই মুহূর্তে সবকিছু যেন থমকে গেছে। কেউ কোনো কথা বলছি না। ম্যাডাম সামনের দিকে তাকিয়ে আছেন। চাঁদের আলোয় তার মুখটা আরো উজ্জ্বল লাগছে। আমি বুঝতে পেরেছি কিছু একটা বলতে চাচ্ছেন, কিন্তু বলছেন না। আমি একটু কেশে নরম গলায় বললাম, ম্যাডাম কিছু বলবেন? তিনি ধীরে ধীরে আমার দিকে তাকালেন, চোখে একরাশ চিন্তা, তারপর গভীর শ্বাস নিয়ে বললেন, তুমি কি কখনো ভেবেছো সাফল্য সবসময় খুশি এনে দেয় না? আমি হতবাক হয়ে গেলাম। এমন প্রশ্ন আশা করিনি। মাথা চুলকে বললাম, মানে? ম্যাডাম একটু হেসে বললেন, মানে আজকের রাতটা তোমার জন্য আনন্দের, তাই না? সবাই তোমাকে শুভেচ্ছা দিচ্ছে, প্রশংসা করছে, কিন্তু তোমার কি মনে হচ্ছে তুমি সত্যিই সুখী? আমি চুপ করে গেলাম। সত্যি কি আমি সুখী? আমি বড় সাফল্য পেয়েছি, এত বড় ডিল করিয়েছি, সবাই আমাকে সম্মান দিচ্ছে, কিন্তু মনে হচ্ছে কিছু একটা অপূর্ণ। আমি ম্যাডামের দিকে তাকালাম। মনে হলো তিনিও কিছু একটা অনুভব করছেন, যা কাউকে বলতে পারছেন না। অবশেষে আমি ধীরে ধীরে বললাম, ম্যাডাম সাফল্যের আনন্দ আছে, কিন্তু আজকের রাতটা আমার জন্য আরও বিশেষ মনে হচ্ছে। কারণ আমি থেমে গেলাম। ম্যাডাম কপালে ভাঁজ ফেলে বললেন, কারণ? আমি চোখ সরিয়ে নিয়ে বললাম, কারণ আজ আপনাকে অন্যরকম লাগছে। ম্যাডাম একটু অবাক হয়ে আমার দিকে তাকালেন। চাঁদের আলোয় তার চোখ দুটো কেমন জানি অদ্ভুত উজ্জ্বল দেখাচ্ছে। তিনি কিছু বললেন না, শুধু গভীরভাবে আমাকে দেখলেন। এই নীরবতা অনেক কিছু বলছিল, যা কথায় প্রকাশ করা যায় না। আমি বুঝতে পেরেছিলাম আজকের রাত শুধু আমার সাফল্যের রাত নয়, এটা হয়তো আমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার রাত। আমি ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, ম্যাডাম আপনাকে তো রাগি ভালো লাগে না, আপনাকে হাসি খুশি থাকতে দেখলেই ভালো লাগে। তিনি একটু চমকে তাকালেন আমার দিকে, তারপর এক মুহূর্ত চোখ থেকে ধীরে ধীরে বললেন, আমি এমন ছিলাম না ইরফান। আগে আমিও অনেক হাসি খুশি ছিলাম, কিন্তু হঠাৎ এক ঝড় এসে আমার সব কিছু উলটপালট করে দিল। তারপর থেকে আমি এমন হয়ে গেছি। আমি গভীরভাবে তার দিকে তাকালাম। এই এই প্রথমবার মনে হলো কঠোর রাগে তানিয়া ম্যাডামের ভেতরেও একটা গল্প আছে, একটা কষ্ট আছে, যা কেউ জানে না। আমি নরম গলায় বললাম, কেমন স্বর ম্যাডাম? তিনি একটু হাসলেন, কিন্তু সেই হাসির মধ্যে একরাশ বিষাদ লুকিয়েছিল। কিছুক্ষণ চুপ থেকে তারপর বললেন, যা হারিয়ে গেছে তা নিয়ে কথা বলে লাভ নেই ইরফান। মানুষ হারানোর কষ্ট বুঝতে চায় না, শুধু সামনে এগিয়ে যেতে বলে। আমিও তাই করছি। আমি বুঝতে পারলাম তিনি কিছুটা ভেঙে পড়েছেন, কিন্তু নিজেকে সামনে নিয়েছেন। তার চোখের কোণে হালকা জল চিকচিক করছিল, কিন্তু তিনি সেটা গোপন করার চেষ্টা করলেন। আমি জানি এই মুহূর্তে আমি যদি জোর করে কিছু জানতে চাই তাহলে তিনি আরও দূরে সরে যাবেন। তাই শুধু বললাম, আপনি একা নন ম্যাডাম। তিনি আমার দিকে তাকালেন, চোখে মুখে বিস্ময়। আমি হাসলাম। আমি জানি না আমার জীবনে কি ঘটেছে, কিন্তু আমি এইটুকু জানি আপনি এখনও হাসতে পারেন। আপনি যদি চান তাহলে আবার আগের মতো হাসি খুশি হওয়া সম্ভব। তিনি কিছু বললেন না, শুধু গভীরভাবে আমার দিকে তাকিয়ে রইলেন। মনে হলো আমার কথা তার হৃদয় ছুঁয়ে গেছে। এই নীরবতা অনেক বড় কিছু বলে দিয়েছিল।
হয়তো আজকের রাতে শুধু আমার জীবনের নয়, ম্যাডামের জীবনে নতুন এক পরিবর্তন নিয়ে আসবে। তানিয়া ম্যাডাম শান্ত গলায় বলতে লাগলেন, ছোটবেলায় আমার মা আমার বাবাকে ছেড়ে চলে যান। আমার বাবা আমাকে বড় করেছেন অনেক কষ্টে। ধীরে ধীরে যখন ভার্সিটি শেষ করলাম তখন হঠাৎ বাবা আমাকে ছেড়ে চলে গেলেন। তিনি একটু থামলেন, যেন অতীতের কোনো বেদনাদায়ক স্মৃতি তাকে আবার গ্রাস করছে। আমি চুপচাপ শুনছিলাম, কিছু বলার মতো ভাষা ছিল না আমার। আমার একটা বয়ফ্রেন্ডও ছিল, ভাবতাম সে অন্তত পাশে থাকবে, কিন্তু সেও ছেড়ে চলে গেল। একের পর এক আপন মানুষগুলো চলে যেতে থাকলো, আর আমি একা হয়ে গেলাম। তানিয়া ম্যাডাম দীর্ঘশ্বাস পেলেন। তখন বাবার ব্যবসা নতুন করে শুরু করলাম। অনেক কষ্ট করেই এই জায়গায় এসেছি, কিন্তু একা থাকার কষ্ট সেটা কেউ বোঝে না ইরফান। আমি তার দিকে তাকিয়ে দেখলাম তার চোখের গভীর এক কষ্ট জমে আছে। কঠোর রাগে মেয়েটির ভেতরে যে এত বড় এক শূন্যতা লুকিয়ে আছে সেটা কখনো কল্পনাও করিনি। আমি নরম গলায় বললাম, আপনি একা নন ম্যাডাম। তিনি অবাক হয়ে আমার দিকে তাকালেন, যেন এই কথা তার জন্য নতুন কিছু। আমি একটু হাসলাম। জীবনে কষ্ট আসবে, মানুষ হারাবে কিছু, কিন্তু নতুন মানুষ তো আসবে, তাই না? তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর একটা হালকা হাসি দিলেন, যেটা আমি প্রথমবার দেখলাম। এই হাসিটা যেন তার কষ্টের ভিতরে একটা নতুন আশার আলো এনে দিল। আমি একটু সময় নিয়ে ম্যাডামের দিকে তাকালাম। এতদিন ধরে কঠোর দায়িত্বশীল একজন বস হিসেবে দেখেছি তাকে, কিন্তু তাকে আজ এরকম অন্যরকম লাগছে। গভীর শ্বাস নিয়ে বললাম, তানিয়া ম্যাডাম, একটা কথা বলবো? তিনি একটু অবাক হয়ে বললেন, বলো। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর সাহস করে বলেই ফেললাম, আমি আপনাকে ভালোবাসি ম্যাডাম। আপনার সাথে আ- আপনার সাথে আপনার পাশে সারা জীবন কাটাতে চাই, আপনাকে খুশি রাখতে চাই। তানিয়া ম্যাডাম হতবাক হয়ে গেলেন, তার চোখ বড় হয়ে গেল, যেন বিশ্বাসই করতে পারছেন না। কি কি বললে তুমি? তিনি ধীরে ধীরে বললেন। আমি একটু এগিয়ে গিয়ে বললাম, হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি, অনেকদিন ধরেই অনুভব করছি, কিন্তু কখনো বলার সাহস হয়নি। আজ মনে হলো বলা উচিত। তিনি একদম চুপ হয়ে গেলেন। ছাদের আলো তা- চাঁদের আলো তার মুখে পড়ছিল, আর আমি অপেক্ষা করছিলাম তার উত্তর শোনার জন্য। কিছুক্ষণ পর তিনি গভীর চোখে তাকিয়ে বললেন, ইরফান, তুমি জানো আমি কারোর উপরে নির্ভর করতে চাই না। আমি জীবনে অনেক কষ্ট পেয়েছি, আর ভালোবাসার বিশ্বাস হারিয়ে ফেলেছি। আমি মৃদু হেসে বললাম, আমি জানি ম্যাডাম, কিন্তু আমি আপনাকে কষ্ট দিতে আসিনি। আমি শুধু আপনাকে সুখী দেখতে চাই। আপনি হাসলে ভালো লাগে, আপনি খুশি থাকলে আমি আনন্দ পাই। তানিয়া ম্যাডাম কিছু বললেন না, শুধু আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। আমি বুঝতে পারছিলাম তার মনে হাজারো প্রশ্ন করছে। কিছুক্ষণ পর তিনি মুখ ফিরে নিয়ে ধীরে ধীরে বললেন, এটা তো সহজ না ইরফান। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমি জানি, কিন্তু আমি অপেক্ষা করব, যতদিন দরকার ততদিন। শুধু চাই আপনি আর একা অনুভব করবেন না। তানিয়া ম্যাডাম কিছু না বলে দূরে তাকিয়ে রইলেন। আমি জানতাম এটা তার জন্য সহজ নয়, কিন্তু আমি ঠিক করেছিলাম তাকে এই একাকিত্ব থেকে বের করে আনব। তানিয়া ম্যাডাম কিছুক্ষণ চুপ থেকে গভীর শ্বাস নিলেন। তার চোখ মুখে দ্বিধা, সংকোচ আর একরকম অপরিচিত অনুভূতি। আমি তার উত্তরের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তিনি কিছু বললেন না। আমি আস্তে আস্তে বললাম, ম্যাডাম, আমি আপনাকে কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না যে জীবনটা সবসময় সহজ হবে, কিন্তু একটা কথা বলতে পারি, আমি আপনাকে কখনো ছেড়ে যাব না, আপনার পাশে থাকবো, যেমনটা কেউ কখনো থাকেনি। তানিয়া ম্যাডাম আমার দিকে তাকালেন, তার চোখ ধরে যেন কিছু বলার চেষ্টা করছে, কিন্তু ভাষা খুঁজে পাচ্ছে না। ইরফান, তিনি খুব আস্তে করে বললেন, আমি সত্যি জানি না আমার পক্ষে আর কারোর প্রতি বিশ্বাস রাখা সম্ভব কিনা। আমি একটু এগিয়ে গিয়ে বললাম, আপনি চেষ্টা করলেই পারেন ম্যাডাম। আমি আপনাকে সময় দেব যতটা দরকার, শুধু চাই আপনি আর একা থাকবেন না। তানিয়া ম্যাডাম চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস পেলেন। তার হাতের আঙ্গুলগুলো স্নায়ুচাপের কারণে শক্ত হয়ে আসছিল। আমি জানতাম তিনি ভেতরে ভেতরে লড়ছেন। কিছুক্ষণ পর তিনি আস্তে করে বললেন, আমি ভেবে দেখতে চাই ইরফান, আমাকে একটু সময় দাও। আমি হালকা হাসলাম। আমি আপনাকে সব সময় দেব ম্যাডাম, আপনি শুধু একটাবার চেষ্টা করুন। তানিয়া ম্যাডাম কিছু বলেন না, শুধু চাঁদের দিকে তাকিয়ে রইলেন। আমি জানতাম আজকের পর তার মনেও কিছু বদলাবে, তার শক্ত আবরণ হয়তো ভাঙতে শুরু করেছে। তানিয়া ম্যাডাম কিছুক্ষণ চুপ থেকে গভীর চোখে আমার দিকে তাকালেন। আমি অপেক্ষা করছিলাম এক অদ্ভুত উত্তেজনা আর শঙ্কা নিয়ে। তার চোখে দ্বিধা ছিল, কিন্তু সে দ্বিধার ভেতর একটা মায়া লুকিয়ে ছিল। হঠাৎ করে তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন আমার দিকে। আমি হতবাক হয়ে গেলাম, বুঝতে পারছিলাম না কি হতে যাচ্ছে। তারপর এক মুহূর্তের জন্য সবকিছু থমকে গেল।
তানিয়া ম্যাডাম আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি বিস্মিত হয়ে গেলাম। তার উষ্ণ স্পর্শে মনে হলো এই কঠোর দায়িত্বশীল একা থাকা মেয়েটার ভেতরে কত আবেগ লুকিয়েছিল। ইরফান, তিনি আস্তে করে বললেন, আমি আর একা থাকতে চাই না। তার গলা কাঁপছিল। আমি নিঃশব্দে তার কথাগুলো শুনলাম। আমার বুকের মধ্যে অদ্ভুত এক অনুভূতি ছড়িয়ে পড়ল। আমি আস্তে করে বললাম, আপনাকে আর কখনো একা থাকতে হবে না ম্যাডাম। তানিয়া ম্যাডাম আমার বুকের ওপর মাথা রেখে চোখ বন্ধ করলেন। আমি বুঝতে পারছিলাম এতদিনে একাকিত্ব, কষ্ট সবকিছু যেন আজ ধীরে ধীরে গলে যাচ্ছে। চাঁদের আলোয় আমরা দুজন দাঁড়িয়েছিলাম, কিন্তু আজ আর কোনো কথা বলার দরকার ছিল না। আমরা দুজনেই জানতাম এই মুহূর্ত থেকে সবকিছু বদলে গেছে। তানিয়া ম্যাডাম আমার বুকের ওপর মাথা রেখেই হেসে বললেন, আর ম্যাডাম ডাকবে না, এবার থেকে শুধু তানিয়া বলবে। আমি একটু অবাক হয়ে বললাম, কিন্তু আপনি তো আমার সিনিয়র। ম্যাডাম বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। তিনি হালকা ধমকে সুরে বললেন, অভ্যাস বদলাতে হবে। আমি কি তোমার বস নাকি? আমি মৃদু হেসে বললাম, তাই নাকি? তানিয়া ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, নাকি আমি এখন শুধু তোমার তানিয়া? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম, তারপর হাসতে হাসতে বললাম, ঠিক আছে তানিয়া, এখন থেকে শুধু নাম ধরে ডাকবো। তিনি হেসে মাথা নাড়লেন, যেন আমায় নিয়ে একটু মজা করছিলেন। এই কঠোর রাগী বসের এমন এক কোমল রূপ আমি আগে কখনো দেখিনি। আমি মজা করে বললাম, কিন্তু একটা কথা বলি। আম, তানিয়া ভ্রুকুচকে বললেন, কি? আমি একটু দুষ্টুমি করে বললাম, তুমি তো আমার সিনিয়র, তাহলে আমি জুনিয়র হয়ে তোমাকে প্রেমের প্রস্তাব দিলাম, এদের সমস্যা নেই। তানিয়া আমার দিকে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত, তারপর এক ধমকা হাওয়ার সঙ্গে হেসে বললেন, ভাগো। ভালোবাসায় সিনিয়র জুনিয়র কিছু আসে যায় না ইরফান। আমি হাসলাম আর বুঝতে পারলাম মাঝ থেকে আমাদের সম্পর্ক শুধু অফিসের বস আর সার্ভেন্ট নয়, এবং আরও গভীর কিছু। পরদিন অফিসে যেতে একটু লেট হয়। আমি অফিসে ঢুকতেই তানিয়া আমায় ফোন করে বলল, ইরফান, একটু রুমে আসো তো। আমি কিছুটা অবাক হলাম। সাধারণত অফিসের কাজে ডাকে, কিন্তু আজ কণ্ঠটা একটু আলাদা লাগলো। তারপর দরজা ঠেলে ভিতরে ঢুকতেই দেখি তানিয়া চেয়ার ঘুরে আমার দিকে তাকিয়ে হাসে। আমি বললাম, হ্যাঁ তানিয়া বলো, কোনো কাজ ছিল? তানিয়া ঠোঁট কামড়ে হালকা হেসে বলল, হ্যাঁ, খুব দরকারি একটা কাজ আছে। আমি একটু এগিয়ে গিয়ে বললাম, কি কাজ? সে হঠাৎ চেয়ার থেকে উঠে এসে একদম কাছে দাঁড়ালো। তুমি কি একটু ভয় পেতে? আমি একটু অবাক হয়ে বললাম, ভয় না তো, কেন? সে দুষ্টু হাসি দিয়ে বলল, তাহলে এই অফিসের সবচেয়ে স্ট্রিক্ট বসের সাথে প্রেম করতে ভয় পাচ্ছ না? আমি মুচকি এসে বললাম, ভালোবাসা আর ভয় একসঙ্গে যায় নাকি? তানিয়া চোখ ঘুরিয়ে বলল, হুম, ভালো বলেছ। কিন্তু একটা কথা বলো, তুমি কি মনে করেছি আমি তোমার প্রেমের প্রস্তাব রিজেক্ট করব? আমি মাথা চুলকে বললাম, একটু তো মনে হয়েছিল। এত রাগিব যে তুমি? তানিয়া মুচকে এসে আমার দিকে তাকিয়ে বলল, আচ্ছা, যদি এখন বলি তুমি আমার রুমে এসেছো কিন্তু অফিসিয়াল কোনো কাজ নেই, তাহলে? আমি ভ্রুকুচকে বললাম, তাহলে? সে হঠাৎ আমার কোটের কলার ধরে টান দিল। আমি ভারসাম্য হারিয়ে একটু সামনে ঝুঁকে গেলাম। তাহলে বুঝে নাও, এখন থেকে তোমার বস তোমার সাথে একটু দুষ্টুমি করবে। বলে সে হেসে ফেলল। আমি অবাক হয়ে বললাম, এই তানিয়া, তুমি এমন আগে করেছিলে কখনো? সে কাজ ঝাঁকিয়ে বলল, তুমি কি মনে করো আমি শুধু কঠোর হতে জানি? আসলে তানিয়াকে চেনার সময় এসেছে ইরফান। আমি তাকিয়ে রইলাম এই নতুন দুষ্ট তানিয়ার দিকে। মনে হচ্ছে অফিসের দিনগুলো এবার থেকে আরো মজার হতে চলেছে। তানিয়া হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরলো। আমি কিছুটা অবাক হয়ে বললাম, তানিয়া কি করছো? কেউ দেখে ফেলবে তো? সে একটু হাসলো, তারপর কানে কানে বলল, দেখো তাতে কি। আমি অবাক হয়ে বললাম, তুমি কিন্তু অফিসে একদম আলাদা মানুষ ছিলে, এতটা দুষ্টুমি করো ভাবতেই পারিনি। তানিয়া হালকা হাসলো। তুমি আমার ভেতরের মানুষটাকে চেনো নি ইরফান। এতদিন শুধু কঠোর বস দেখেছ, এবার অন্যরকম তানিয়াকে দেখবে। আমি মৃদু হেসে বললাম, তাহলে কি অফিসেও রোমান্স চলবে? সে কাজ ঝাঁকিয়ে বলল, একদম, তবে শুধু তোমার সাথে। আমি হেসে বললাম, আচ্ছা মেনে নিলাম, কিন্তু অফিসের মানুষজন যদি টের পায়? তানিয়া চোখ টিপে বলল, তারা যদি টের পায় তাহলে বলবো, বসেরও তো প্রেম করার ইচ্ছে করতে পারে, তাই না? আমি হেসে ফেললাম। তানিয়ার এই রূপটা সত্যি দেখার মতো। এতদিন ধরে যার ভয় পেতাম, সে এখন আমার সামনে এতটা দুষ্টুমি করছে। এই সম্পর্কটা যে কতটা মজার হতে চলেছে সেটা আমি এখনই বুঝতে পেরেছি। আমি তানিয়ার মুখের দিকে তাকিয়ে রইলাম। একদিন যাকে কঠোর রাগী আর দায়িত্বশীল একজন বস হিসেবে দেখেছি, সে এখন
একেবারেই অন্যরকম। তার চোখে একটা আলাদা ঝলক, ঠোঁটে এক চিলতে হাসি। আমি আস্তে করে হাত বাড়িয়ে তানিয়ার গাল ছুঁয়ে দিলাম। সে কিছু বলল না, শুধু গভীর চোখে আমার দিকে তাকিয়ে থাকলো। মুহূর্তটা যেন থমকে গেল। আমি ধীরে ধীরে সামনে ঝুঁকলাম, তারপর আলতো করে তার কপালে একটা চুমু খেলাম। না, তানিয়া চোখ বন্ধ করলো, যেন এই মুহূর্তটাকে অনুভব করছে। আমি একটু পিছু হটতেই সে চোখগুলো খুলে ফিস করে বলল, এতদিন কেন দেরি করলে ইরফান? আমি হাসলাম, শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। তানিয়া সে একদম কাছে এসে বলল, তাহলে আর অপেক্ষা কিসের? আমি বললাম, তারপর তাকে আরো কাছে টেনে নিলাম। আমি হাসলাম, তারপর তাকে আরো কাছে টেনে নিলাম। তানিয়া কাছে টেনে নিতেই সে মৃদু হেসে বলল, অফিসে এত দুষ্টুমি করলে কিন্তু সবাই টের পেয়ে যাবে। আমি ঠাট্টা সুরে বললাম, তো সবাই জানুক না। তানিয়া হেসে ঠোঁট কামড়ে বলল, তুমি না একদম পাগল। আমি তো তোমার বস, মনে আছে? আমি কপট গভীর হয়ে বললাম, হ্যাঁ মনে আছে, কিন্তু এখন থেকে তুমি শুধু আমার। তানিয়া সে একটু লজ্জা পেয়ে আমার বুকের কাছে মাথা রাখলো। আমি তার চুলে হাত বুলিয়ে দিলাম। ঠিক তখনই দরজায় টোকা পড়লো। আমরা দুজনেই দ্রুত সরে গেলাম। ম্যাডাম, জরুরি একটা মিটিং আছে। আফরিন আপুর কণ্ঠ ভেতর থেকে শোনা গেল। তানিয়া দ্রুত চেয়ার টেনে নিয়ে বসে পড়লো, আর আমি গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলাম, যেন কিছুই হয়নি। দরজা খুলে আফরিন আপু ভেতরে ঢুকলেন। আমাদের দিকে তাকে একটু সন্দেহজনক দৃষ্টিতে তাকালেন, তারপর বললেন, ইরফান, তুমি এখানে? আমি একটু হাসলাম। হ্যাঁ আপু, ম্যাডাম ডাকছিলেন। তানিয়া কাশির অভিনয় করে বলল, হ্যাঁ ইরফান, তুমি এখন যাও, পরে কথা হবে। আমি মুখে দুষ্টু হাসি নিয়ে বললাম, ঠিক আছে ম্যাডাম। তারপর দরজা দিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পেছনে ফিরে তাকাতেই দেখলাম তানিয়া লুকিয়ে হাসছে। আমার মন আনন্দে ভরে গেল। এভাবেই ধীরে ধীরে আমাদের সম্পর্কটা গাঢ় হয়ে উঠছিল। অফিস থেকে বের হওয়ার পরও তানিয়ার হাসিটা আমার মাথায় করছিল। মনে হচ্ছিল সত্যি কি সে বদলে যাচ্ছে। যে তানিয়া একসময় এত কঠোর ছিল, সে আজ এত আপন হয়ে গেল। আমি গাড়ির দিকে এগোতে দেখি তানিয়া আমার পেছনে এসে দাঁড়িয়েছে। এই যে, কোথায় যাচ্ছো? আমি একটু অবাক হয়ে বললাম, বাসায় যাব। কেন? তানিয়া একটু হেসে বলল, আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি অবাক হয়ে বললাম, সারপ্রাইজ? সে হাসি মুখে বলল, হ্যাঁ, তুমি কি জানো আমি রান্না করতে পারি? আমি বিস্মিত হয়ে বললাম, সত্যি? আমার তো মনে হতো তুমি শুধু ফাইল আর মিটিং নিয়ে ব্যস্ত থাকো। তানিয়া চোখ বড় বড় করে বলল, তো আমি কি মানুষ না? আমি কি শুধু অফিসে নিয়ে পড়ে থাকি নাকি? আমি একটু মজা করে বললাম, তা ঠিক, কিন্তু রান্না করতে পারো? এটা তো নতুন জানলাম। তানিয়া চোখ টিপে বলল, চলো আজ তোমাকে নিজে হাতে রান্না করে খাওয়াবো। আমি একটু মজা করে বললাম, যদি পেট খারাপ হয়? সে হেসে দমকে সুরে বলল, তাহলে পরের দিন অফিসে আসবে না, বুঝলে? আমি হেসে বললাম, ঠিক আছে চলো। তানিয়া নিজের গাড়িতে উঠতে বলল, আর আমি তার পাশে গিয়ে বসলাম। গাড়ির মধ্যে তার পারফিউমের গন্ধটা আমার মনে অন্যরকম একটা অনুভূতি তৈরি করছিল। আমি চুপচাপ তার দিকে তাকালাম, আর মনে মনে ভাবছিলাম, এই কঠোর পথ যে একসময় শুধু অফিস নিয়েই থাকতো, আজ সে আমার জন্য সময় বের করেছে, রান্না করতে চায়। গাড়ি ধীরে ধীরে তানিয়ার বাসার দিকে চলতে লাগলো। গাড়ি এসে থামলো তানিয়ার বাসার সামনে। আমি চারপাশে তাকিয়ে দেখলাম বেশ বড় সড়ো একটা বিল্ডিং, তবে খুব বেশি চমকালো না। তানিয়া দরজা খুলে আমাকে ভেতরে নিয়ে গেল। এই যে ইরফান, এটা আমার রাজ্য, কেমন লাগলো? সে হাসতে হাসতে বলল। আমি একটু মজা করে বললাম, একেবারে তোমার মতোই, বাইরে থেকে কঠিন, ভেতরে আরামদায়ক। তানিয়া চোখ টিপে বলল, তোমার কথা শুনলেই মনে হয় তুমি একেবারে কথার জাদুকর। আমি হাসলাম, কিন্তু সত্যি বলতে তার বাসাটা বেশ শান্ত, সাজানো গোছানো। দেখলে খুব ছবি টাঙানো, বইয়ের তাক ভর্তি নানা ধরনের বই। তানিয়া আমাকে সোফায় বসতে বলল, তুমি আরাম করে বসো, আমি রান্নাঘরে যাচ্ছি। কিচেনে ঢুকে দেখো না আবার পালিয়ে যাও। আমি হাসতে হাসতে বললাম, ভয় নেই, তুমি যদি রান্না করতে পারো আমি খেতেও পারি। তানিয়া হাসতে হাসতে রান্নাঘরে ঢুকে গেল। আমি বসে বসে চারপাশটা দেখতে লাগলাম। এতক্ষণ আমি বুঝতে পারছিলাম তানিয়া বাইরের দুনিয়ার কাছে কঠোর হলেও তার ভেতরে একটা নরম হৃদয় আছে। কিছুক্ষণ পর তানিয়া রান্নাঘর থেকে উকি দিয়ে বলল, একটু সাহায্য করবে? আমি অবাক হয়ে বললাম, তুমি নাকি খুব ভালো রান্না করো, তাহলে সাহায্যের দরকার হচ্ছে কেন? সে হাসতে হাসতে বলল, আমি রান্না করতে পারি ঠিকই, কিন্তু তোমার মতো কাউকে পাশে চাই যে একটু খুনসুটি করবে। আমি হাসতে হাসতে উঠে দাঁড়ালাম। ঠিক আছে, তোমার রাজ্যে তোমার সহকারী হতে রাজি। রান্না করে ঘুরে দেখি তানিয়া সবজি কাটছে। আমি পাশে দাঁড়িয়ে বললাম, কি বানাচ্ছ? সে মিষ্টি হেসে বলল, একটা স্পেশাল আইটেম তোমার জন্য। আমি হেসে বললাম, ও
ও তাহলে আজকে পেট পুড়ে খেতে হবে। তানিয়া আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু যদি খেয়ে পছন্দ না হয় তাহলে কিন্তু বলবেন, কারণ আজ আমার স্পেশাল কেস তুমি। আমি মজা করে বললাম, তুমি যখন নিজে রান্না করছো তখন খাওয়া কোনো সুযোগ নেই। তানিয়া হাসে লাগলো, আর আমি বুঝতে পারছিলাম এই কঠোর বোঝ ধীরে ধীরে আমার কাছে নরম হয়ে যাচ্ছে। এই মেয়ে কি সত্যি বোঝে যাচ্ছে, নাকি সে সব সময় এমনই ছিল, শুধু কাউকে নিজের কাছে আসতে দেয়নি। রান্নাঘরে একসাথে রান্না করতে করতে আমাদের কথাবার্তা চলতেই থাকলো। আমি তানিয়াকে আমার দিকে ঘোরালাম, তারপর তাকে কোলে নিয়ে বসালাম। সে আমার দিকে চেয়ে রইল। আমি তানিয়ার চুলের ঘ্রাণ নিতে নিতে বললাম, একটু শাড়ি পরবে? এখন শাড়ি? শোনা, একটু পরো না, শাড়িতে তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। তাহলে রান্না কে করবে? আমি সামনে নিচ্ছি, যাও তুমি সুন্দর করে একটা শাড়ি পরবে। আচ্ছা, যাচ্ছি। এই বলে তানিয়া রুমে চলে গেল। আমি এদিকে রান্নাটা শেষ করলাম, করে সোফায় কিছুক্ষণ বসে বসে ফোন দেখছিলাম। হঠাৎ তানিয়া আমার সামনে আসলো। হাই খোদা, আমি আকাশ থেকে পড়লাম। এ যেন আকাশের পরি নেমে এসেছে। নীল রঙের শাড়ি, হাতে কাছে চুড়ি, চুলগুলো বাঁধা, হালকা লিপস্টিক, চোখে কাজল, আসমানের পরি। যেন ঘোর কাটিয়ে উঠতে পারছিলাম না। তখন তানিয়া বলে উঠল, এই যে মিস্টার, এত কি দেখছেন? অবশেষে আকাশের পরি মাটিতে কিভাবে আসলো। তানিয়া লজ্জা পেল। কেমন লাগছে গো আমায়? অনেক সুন্দর লাগছে, কিন্তু কিন্তু কি? যদি কপালে একটা টিপ পড়তে তাহলে আর একটু ভালো লাগতো। বলতেই তানিয়া রুম থেকে টিপের পাতা এনে বলল, এই নাও, পরিয়ে দাও। আমি পরিয়ে দিলাম। আমি আর নিজেকে আটকে রাখতে পারছিলাম না। আমি তানিয়াকে কিস করতে লাগলাম ঠোঁটে। উম, আমি তানিয়াকে কোলে তুলে বেডরুমে নিয়ে গেলাম। তারপর তাকে শুয়ে দিলাম। তারপর তার ঠোঁটে বুকে, তারপর দুজন ভালোবাসার সাগরে ডুব দিলাম। তারপর দুজন একসাথে গোসল করে এসে খাবার টেবিলে এসে খাবার খেলাম। উফ, তানিয়া খুব খিদে পেয়েছে, খাবার দাও। দিচ্ছি। তানিয়া আমার খাবার পরিবেশন করে দিল। আমি খাবার মুখে নিয়ে তার প্রশংসায় মেতে উঠলাম। এত মজার খাবার আমি কখনো খাইনি। সত্যি বলছো নাকি মজা করছো? সত্যি বলছি না। আমি তানিয়াকে আমার কোলে বসালাম, নিজের হাতে খাইয়ে দিলাম। তানিয়া লজ্জা পাচ্ছিল, কিন্তু খাবার খেলো। খাবার শেষে আমরা কিছুক্ষণ কথা বললাম, গল্প করলাম। তারপর এইভাবে অনেকদিন চলতে লাগলো। এভাবে চলতে চলতে আমাদের ফ্যামিলির লোকদের জানিয়ে যে আমি আর তানিয়া একে অপরকে ভালোবাসি। তারপর আমাদের বিয়ের ব্যবস্থাটা করে ফেললো, আর আমাদের বিয়েটাও হয়ে গেল। আর আজকে আমরা বাসর ঘরে বসে আছি দুজন। তারপর অনেক আলাপ আলোচনা করার পর আমি তানিয়াকে বললাম, আমার একটা বেবি লাগবে। তখন তানিয়া বলল, আচ্ছা ঠিক আছে। তারপর আমরা হারিয়ে গেলাম বেবি আনার মিশনে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।